আমার জন্য তার দুঃখে লোকটা এত ভালো, মানে ওই মুহূর্তে সে চিন্তা করতেছে যে বাইরে পুলিশের সাথে সে এরকম ঝগড়া করতেছে, কি পরিমাণ ধোলাই দেয়। হ্যালো স্বাধীন লাভার্স, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোবাসাবাসী নিয়ে ভালোবাসার মাসে খুব ভালো আছো। আমরা চলে এলাম ভালোবাসায় ডিস্টার্বের নতুন একটা এপিসোড নিয়ে, এবং স্পেশাল এপিসোড নিয়ে, ভ্যালেন্টাইন স্পেশাল এপিসোড নিয়ে। আমাদের সাথে আজকে 2 জন গেস্ট আছে। আমরা তাদের কথা আর কী বলবো, বলে শেষ করতে পারবো না আমি ব্যক্তিগতভাবে, কিন্তু তারপরেও চেষ্টা করি ছোট্ট করে একটু বলার। সেটা হচ্ছে যে আমাদের সাথে আছেন মোহাম্মদ আলী হায়দার ভাই, যিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং থিয়েটার অ্যাক্টিভিস্ট, এবং আমাদের সাথে আছেন ডক্টর প্রফেসর সামিনা লুৎফা নিত্রা। উনি শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। তো উনি ডাক্তার, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কেমন হলো? মানে কিসের ডাক্তার সেটা ওনাকে জিজ্ঞেস করো। ভয় লাগে আমার তো। শিক্ষক শুনে ভয় পেয়ে গেছো? একটু তো স্বাভাবিক না? আচ্ছা, আমি মুখ্য মানুষ। মুখ্য মানুষ, হ্যাঁ। আচ্ছা, আপু কোন বিষয়ে আপনি মানে ডাক্তারি করি? হ্যাঁ, ডাক্তারি করি না আসলে, এটা একটা ভিন্ন রকমের ডাক্তারি। এটার নাম হচ্ছে ডক্টর অফ ফিলসফি। সমাজ বিজ্ঞান পড়াই। বাহ, সমাজের ডাক্তার বলছিলাম না? সমাজের ডাক্তার, ওকে, যে খুব দরকার আমাদের, বিশেষ করে আমাদের মিস্টার ডিস্টার্বের খুবই দরকার। আর ভাইয়া আপনার সম্পর্কে একটু। আমি তো আসলে মিডিয়াতে কাজ করি দীর্ঘদিন ধরে, টেলিভিশনে ছিলাম, বিভিন্ন টেলিভিশনে। এখন যেটা করি, এখন একটা ওটিটিতে আছি, এবং আমি থিয়েটার করি। থিয়েটারের ডিরেক্টর, অভিনয় করতে ভালো লাগে। মানে থিয়েটারটা হচ্ছে আসলে প্যাশনের জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে করি, কিন্তু যে রুজি তো করতে হয়, সেটার জন্য আর কি মানে ক্যামেরার পেছনে দীর্ঘ 25 বছর ধরে আছি। বিভিন্ন টেলিভিশনে ছিলাম, বিভিন্ন প্রোগ্রাম মেক করি, প্রোগ্রাম আইডিয়া দেই, বাজেট ডিস্ট্রিবিউট করি, বাজেট কন্ট্রোল করি, কাটি, কম দামে কিভাবে শ্রমিক নেওয়া যায় সেগুলা করি, মিডিয়া শ্রমিক, এগুলাই হচ্ছে কাজ। আপনি তো রুজির ব্যবস্থা তো করলেন, জুটি হলেন যেটা নিয়ে আজকের আমাদের একসাথে বসা। না, আমরা থিয়েটার করতে গিয়ে আসলে আমাদের পরিচয়, কিন্তু প্রথম পরিচয় যেটা ছিল যে আমি যখন বললাম যে আপনাকে তো ভালো লাগে, আমাকে ভালো লাগে না। আপনি করে বলেছিলেন? না, কি বলছিলেন একটু বলেন না, ওই মুহূর্তে আমরা আজকে একটু ফিরে যাওয়ার চেষ্টা করি। ছিল মানে আমাদের দলে কাজ হতো, মানে আমরা একটা দলের, থিয়েটার দলে ছিলাম। তো ওকে অনেক, মানে যেহেতু বুদ্ধিমান মানুষ, ছাত্রী ভালো, আমরা জানতাম, অনেক ভালো কথাবার্তা বলে। তো আমি তো মনে হয় যে অনেক আগে থেকেই হয় না যে মানে সেপিও সেক্সুয়াল, আসলে যে জ্ঞানী মানুষের প্রতি যাদের মানে টান আকর্ষণ তৈরি হয়, মনে হলো এই তো একজন পাওয়া গেছে। এবং আমি যেই রকম তখন ছিলাম, যে কোনো যে কোনো বাসায় ঘুমাই পড়তাম রাত্রেবেলা, বাসায় যাওয়ার কোনো তাড়া ছিল না, সারাদিন রাত বাউন্ডেলে টাইপ, ওর বাসায় থেকে মানে এইভাবে চলতাম আর কি। এবং সে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তখন খুব একটা ইনকাম ছিল না, তো দুপুরে খাবার অবস্থা ছিল না, তো ওর ইউনিভার্সিটি চলে যেতাম, কারণ সে অনেক টিফিন নিয়ে যেত আর কি, টিফিনে ভাগ বসাতাম। তো এইভাবে আস্তে আস্তে একসময় বললাম যে আমার তো তোমাকে ভাল লাগে। সে বলে না, আমার তো ভালো লাগে না, আমার তো আর একটা প্রেম আছে। এবার মরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করা। তারপরে আস্তে আস্তে আর মানে অনেক রকম চড়াই উতরাই পার হয়ে 1 বছর পরে সে ইয়েস বলেছিল মনে হয়, না এরকম? হ্যাঁ, না আমার দিক থেকেই বেশি তাগাদা ছিল। তো আমি যেমন তাকে প্রথম যখন লিখে নিয়ে গেছিলাম একটা জিনিস, আই লাভ ইউ, এটা আরবিতে লিখে নিয়ে গেছিলাম, মানে পবিত্র ভালোবাসা, আমিও না বুঝি সেও না। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই একটা মাঠে বসে আমি বাদাম কিনে নিয়ে গেছিলাম। তো আমি এখানে বাদামগুলা ঠোঙা থেকে বের করে ছুঁড়ে দিলাম যে এই কুড়িয়ে কুড়িয়ে খাও সবাই। তার বন্ধুরা বলে আরে এই তো পাগল পাইছে, এবি মজার পাগল। তারপর থেকে আর কি ওইটাই দেখি ওর বান্ধবীরা অনেকে বলে যে আপনি প্রথম যেদিন আমাদের সাথে আসছিলেন ওই দিনে আমাদের আপনাকে খুব ভালো লেগেছিল। তো তখন আসলে আমি অভিনয়টা করতাম, গান গাইতাম, প্রচুর গান গাইতাম, সারাদিন গান গাইতাম। তো ওগুলাই ছিল আসলে আকর্ষণ।
কিন্তু পরে দেখা গেল গানের উপরেই মানে খড়গ সবার আগে আসলে এত গান গাও কেন? কে খড়গটা দিল কে? আমি তো দিই খড়গ নাই। অবশ্য দিয়েছে আমার মেয়ে। আমরা মেয়ে সম্পর্কে একটু জানি, তারপরে আবার আপুর গল্প শুনবো যে আপুর কিভাবে ভালো লাগলো আপনাকে। মেয়ের গল্প হচ্ছে মানে মেয়ে তো এখন অনেক বড়, এখন আমাদের থেকে অনেক দূরে থাকে, ইউনিভার্সিটিতে পড়ে। কি নাম ওর? ওর নাম হচ্ছে প্রাকৃত নূরি হায়দার। এবং প্রাকৃত আমাদেরকে অনেক এটা আমাদের মতোই আসলে, মানে যেটা হয়েছে যে আমরা দুইজনই যেহেতু জব করি সব সময়, দুইজনই খুবই ব্যস্ত। তো যেটা হয় যে অনেক একা থাকে আসলে। তো একা থাকতে থাকতেও আমরা যখন বাসায় যেতাম, সে আমাদের সাথে অনেক চেষ্টা করতো সারাদিনে অনেক কিছু শেয়ার করতে, অনেক কথা বলতে। মানে আমাদের সাথে যে কথা বলতো আর কারোর সাথে আসলে বলতো না। তো আমরা ভাবতাম যে ব্যাপার কেউ কি কথা বলে না, কিন্তু আমরা যখন বাসায় যেতাম ফরফর 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 অনেক কথা বলতাম, আমরা তাকায় থাকতাম চুপ করে। তো ওই রকমই আর কি। তো তাকে আসলে ওই আমার মেয়েকে আমি নানান নামে ডাকতাম বিভিন্ন, মানে ওর 3 মাস অন্তর অন্তর একটা করে নাম চেঞ্জ হয়। তো যেই সময় যেই বন্ধুদের সাথে ছিলাম ওই বন্ধুরা তাকে ওইসব নামই ডাকে, যেগুলো আমিও ভুলে গেছি আসলে কি নামে ডাকছিলাম, এই নাম কবে ছিল। বাহ, ভালোবেসে আপুকে কোনো নাম দেওয়া হয়নি? আচ্ছা, এই একটা জায়গায় আমি কোনো নাম টাম দিই না আসলে, ওর যেটা নাম সেটাই নিত্রা বলেই ডাকি। মানে বাহ। কোনো নিতু, ওর অনেক বন্ধুরা ওকে নিতু ডাকে, তারপর কি যেন ডাকে, কিন্তু নিতু আমার ডাকনামেরও ডাকনাম আর কি। হ্যাঁ, আচ্ছা। তা আমি আসলে নিত্রা ছাড়া কোনো কিছু বলি নাই। আচ্ছা, মানে এই যে এখন যেরকম জান বাবু, না, আমরা এগুলা কখনোই বলি আমার এগুলো না। নাই। আমাদের এত জানে নাই আসলে, বাবুতেও নাই, জানেও নাই। ঠিক। কিংবা কিংবা কখনো ভয়ের চোটে বাবা মাফ করো বা এই টাইপ কিছু, মা 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 মাফ করে দাও। না, এগুলো নাই। আমাদের যেটা হচ্ছে ঝগড়াঝাটি কি যে তো- আমাদের ঝগড়াঝাটি খুব কম। কম। বাহ। ঝগড়াঝাটিটা হয় হচ্ছে আমাদের দল কেন্দ্রিক, মানে দলের একটা ডিসিশন নিয়ে হয়তো ওর সাথে আমার মানে সমস্যা হচ্ছে, বটতলার কথা বলছেন? বটতলার কথা বলছি, বা নাটকের একটা হয়তো লাইন নিয়ে ওর সাথে, বাহ। যেহেতু সে নাট্যকার, আমি ডিরেক্টর, অনেক লাইন কেটে টেটে ফেলে দেই, তখন যেটা হয় যে সে অনেক ক্ষেপে যায়। তো ওগুলো নিয়ে ঝগড়া হয়, বা গ্রুপের কোনো ডিসিশন বা গ্রুপের কোনো একটা ক্রাইসিস, সেটা নিয়ে আমাদের ঝগড়া। কিন্তু আমাদের পার্সোনাল ঝগড়াটা আসলে আমাদের হয়নি আসলে। আমরা কত 25-30 বছর না কত নাকি 60 এখন ঝগড়া করার একটা কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। এইমাত্র মজা। 97 সাল থেকে আমরা একসাথে, বাহ, মানে বিয়ের আগে আমাদের বন্ধুত্ব ছিল, আমরা অনেক ঘোরাঘুরি করতাম সারা ঢাকা, বিভিন্ন জায়গায় ইত্যাদি ইত্যাদি। যেমন ভ্যালেন্টাইনে আমরা নৌকায় করে ঘুরতে যেতাম, এটা একটা খুব আমাদেরই ছিল। আচ্ছা, ভ্যালেন্টাইন ডেতেই মানে আমাদের প্রপোজ ডে ছিল না, না কবে ছিল? না, 2রা জুলাই, জুন একটু জোরে আপু, খুন করে ফেলবো। হ্যাঁ। 2রা জুন, মানে ওর জন্মদিনের পরে, মানে ও যেই এর একটা আছে, আচ্ছা ওটা না বলি না, আমরা কি মিস করে যাচ্ছি না কে না জানে। সেটাই, না না বলা যাবে না, গোপন কিছু রাখা যাবে না। কিন্তু আপু একটু বলেন না যে আপনার 1 বছর পর 1 বছর যে সময় নিলেন ভাইয়াকে হ্যাঁ বলতে, 1 বছর ধরে কি ভাবলেন? এই চড়াই, ভাই বলছিল যে চড়াই উতরাই পার হয়ে যেতে হয়েছে, চড়াই উতরাইগুলো কি আপনি তৈরি করেছিলেন কিনা, মানে এত চড়াই এবং হ্যাঁ, উতরাই কিছুটা তো আমি তৈরি করেছিলামও। তার কারণ হচ্ছে যে আমি আসলে ঠিক বুঝতে পারছিলাম না যে তার এই প্রেমের প্রস্তাবে রাজি হওয়া উচিত হবে কিনা। মোটিভ কি? কারণ অনেক বাউন্ডুলে ছেলে ছিল তো, তো ওর কোনো মানে ভবিষ্যৎ খুব একটা দেখা যাচ্ছিল না। তবে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমি যখন থিয়েটার করতে শুরু করি, তখন তো আসলে আমি খুব অল্প সময়ের একটা গ্যাপ নিয়েছিলাম আমার বাবা মার কাছ থেকে, মানে এইটুকু সময়েরই ওনারা পারমিশন দিয়েছিলেন। এবং আমি আবার ওই যে একদম বাবা মার মানে ভদ্র বাচ্চা আর কি, যা বলা হয়েছে তাই করেছি, পড়ালেখা মানে একদম সবসময় পড়ালেখা। এর মধ্যে 15 দিনের গ্যাপে আমি থিয়েটার করতে আসছিলাম, যে আমি 15 দিন একটা ওয়ার্কশপ করব। তারপরে ওই ওয়ার্কশপের যে পারমিশন দেওয়া হয়েছিল সেটাই আর কি বেড়ে তখন কত বছর, এখন প্রায় ওই তো 26-27 বছর হয়ে গেছে। বাহ। তো এখন এবং সেটার পিছনে একটু হায়দারের একটু হাত আছে। আর ওই ওয়ার্কশপের সময় তো অনেকের সাথে মিশছিলাম, কিন্তু তখন ওরকম করে আলাদা করে ওকে এরকম কিছু মনে হয় না। মনে হতো যে ইন্টারেস্টিং, অ্যাডভেঞ্চারাস এটসেট্রা, অনেক মজার, গান তো খুব ভালো গাইতো। সো ওইটা খুব একটা আকর্ষণের জায়গা ছিল, কিন্তু ওই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না। এখন নিশ্চিত ছিলাম না কেন, তার অনেকগুলো কারণ। 2টা হচ্ছে বেসিক, মানে আমি বলে দিই, এখানেও আমি মনে হচ্ছে
পড়াইতেছি। আচ্ছা না, 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 একদম একদম কোনো সমস্যা না, হ্যাঁ। এটা ওর বলার না না কথা আমরা ছিল। না না আমরা একদম আমরা না না মিস্টার ডিস্টার্ব বসে আছে, সে আমাকে বলতেছে না যে আপনি যে না, 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 ক্লাস না, না, নিচ্ছেন। ছি, 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 আমি এটা এরকম বলতে পারি, মানে অনেক কিছু তো আমাদের মেনে নিতে হয়, মনে নিতেও হয়। আমরাও ভদ্র নাতিশীতোষ্ণ ছাত্র। তো যাই হোক, মানে আমার কাছে ইয়ে ছিল যে আসলে বাংলাদেশের মেয়েদের জন্য তো মানে সম্পর্ক বলেন, ফ্যামিলি বলেন, সবই অনেক একটা নতুন বোঝা। আমি বোঝার জন্য রেডি ছিলাম না। আর এই প্রেম বিষয়টাই, ব্যাপারটাই জানি কেমন ছিল। তাছাড়া আমার কাছে মনে হয় ওইটা খুব মানে আমার কাছে ইম্পর্টেন্ট লাগে যে কিভাবে বুঝলাম যে আসলে ওকে ভালো লাগতেছে বা কিছু। কারণ যেটা হচ্ছে প্রতিদিনই তো দেখা হতো রিহার্সালে কোনো না কোনো কারণে, তার ফলে ওইটার একটা মানে আমার বলা যায় যে গ্রো করে গেল আর কি। আর তারপরে একটা ব্রেক নিলাম আমি, আমার যতটুকু মনে আছে যে 1 বছরের শেষের দিকে এসে আমার বোধহয় পরীক্ষা, সেকেন্ড ইয়ার ফাইনাল বা এরকম কিছু একটা, যেহেতু আমার থিয়েটারের থেকে ব্রেক। হ্যাঁ, আমি গ্রুপ থেকে ব্রেক নিলাম যে আমি 1 মাস আসবো না, এরকম পরীক্ষা শেষ। মানে তখন তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে, তো সিরিয়াস পরীক্ষায় তো রেজাল্ট খারাপ করলে কান ধরে নিয়ে যাবে, থিয়েটার করতে দিবে না। সো পরীক্ষাটা মনোযোগ দিয়ে করতে হবে। পরীক্ষা দেওয়ার সময় যেহেতু ওই 1 মাস আসলে আমি আসি নাই গ্রুপে, 1 মাস পরে এসে আমার মনে হলো যে এর মাঝখানে আমি তাকে ডেফিনেটলি মিস করেছি। তারপরে সে খোঁজ খবর নেয় নাই, খুব হার্ড টু গেট, এরকম একটা ভাব হয়েছে। হ্যাঁ, তো এরকম ভাবও নিয়েছে। তারপরে আমার মনে হলো যে না, এটা তো ঠিক হইলো না। আচ্ছা ঠিক আছে। তারপরে তার সাথে ওই 1 মাস পরে এসেই আবার মানে আমার মনে হলো, আমার যা মনে ছিল সেটা আমি বলে দিলাম এই আর কি। কি বলেছিলেন মনে আছে আপু? আমাদেরকে বলা যাবে নাকি এটা শুধু আপনাদের মধ্যেই রাখতে চান? না, এরকম রিকশায় করে ঘুরতেছিলাম, সে রাইট? 14ই কি যেন এই কি নাম এটা, মানে এপ্রিলের 14 তারিখ কি যেন, পয়লা পয়লা বৈশাখ। বিষয়, হ্যাঁ। পয়লা বৈশাখে সে এই চারুকলার ভিতরে আমাকে একটা থাপ্পড় দিছিল। এটা কেন দিয়েছিলাম এখনো মনে করতে পারি না, হ্যাঁ, আমিও জানি না, আমি ভুলে গেছি এটা। চাষকে খেয়ে গেলাম যে থাপ্পড়টা কেন দিল এটা বুঝলাম না। সবার সামনে, আর বেশি মানে শয়তানি আমাদের করতে হয়। দলের পোলাপান সবাই ওখানেই থাকতাম, তো ওর মাঝখানে থাপ্পড় দিয়ে সে চলেও গেছে। সবাই বললো কি ব্যাপার, তো থাপ্পড় মারলো, তুই কিছু বললি না? আমি বললাম যে আমি ঠিক বুঝতে পারিনি কেন মারছে। আমার মনে নাই, আমি এটা মনে করতে পারি না কেন। তারপরে ওরা কক্সেস বাজারে গিয়েছিল, ওদের মানে স্টাডি ট্যুর না কিসে। তারপরে আসার পরে ওই এক পুরীর দোকানে সে আসছে, তো তার ব্যাগের মধ্যে আমি অনেকগুলো সস ভরে দিয়েছিলাম। এইটা আগে, এটাও সময় না। আর অনেক আগে আছে। মানে আমি যেগুলো করতাম আর কি, ওর ব্যাগের আচ্ছা। মধ্যে সস ভরে দিতাম, এগুলো করতাম। মানে সস কি খোলাটা নাকি হ্যাঁ, হচ্ছে- খোলাটা। মানে ব্যাগে যখন হাত দেবে তখন ভেতর থেকে সস বেরিয়ে আসবে। তখন হচ্ছে আপনি আর কি মিস্টার ডিস্টার্ব। না 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 না, সেটা তো বোঝাই গেছে, মানে এই জন্য তো আমি চুপ করে গেছি, মানে মানে ভালো মানে কিন্তু ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, শেখার আছে কিন্তু। তারপর ধরেন যখন আমি তাকে মানা করেছি, তারপরে কি হইলো দেখেন, সে কিছু করে না, খুব ভদ্র ছেলে, কখনো প্রেস করে না, যে বারবার এসে বলে না। হ্যাঁ, আচ্ছা না যে পিছে পিছে ঘুরে ওইসব Disturb নাই, করে হ্যাঁ না। ডিস্টার্ব করে না। কিন্তু দেখা গেলো তার হচ্ছে তো মানে শিষ্যর কুল তো ভরা চারিদিকে। তো ধরা গেলো ট্রাস্ট গেম খেলতেছি, আমি এরকম পিছনে পড়ে, তো আমি পড়লাম, ওরা আমাকে ধারাম করে ছেড়ে দিল। আচ্ছা ও না কিন্তু, আচ্ছা, অন্যরা। হ্যাঁ মানে তাদের ওস্তাদকে আমি এরকম ফিরাই দিছি। আচ্ছা, তারপরে যে ধরেন হাত দিলাম ব্যাগের মধ্যে, দেখলাম যে সস। এগুলো হচ্ছে খুবই মানে এইসবই করে কি বেড়াইতো। দারুণ। আমার এই জ্ঞানগুলোই তো দরকার ছিল, আল্লাহ, আমি এগুলোই কি খুঁজছিলাম। সর্বনাশটা করে না না, যাচ্ছেন এই যে আপনারা দেখো আজকে। দেখো যে ভাই হচ্ছে পুরো 1 মাস সে কোনো মানে যোগাযোগ করে নাই, চেষ্টা করে নাই। এর পেছনে দারুণ একটা কারণ, সে নিশ্চয়ই এটা মনে ধরেছিল যে এই 1 মাস যদি তার সাথে যোগাযোগ না করি, সে নিশ্চয়ই আমাকে মিস করবে, এবং তার একটা টার্গেট ছিল যে 1 মাস পরে সে নিশ্চয়ই এসে আমাকে না, পজিটিভ। ওইরকম কিছু ছিল না। ওরকম কিছু ছিল না। এবার বলবো এখন কি করতে আমার আরেকটা প্রেম হয়ে গেছিল। সরি ভাই কিন্তু আপনার দলে, আমার দলে, মানে আমি ওইখানেই আসতে যাচ্ছিলাম যে আমি তো মিস, মানে এই 1 মাস ওয়েট করা আমার পক্ষে সম্ভব না। এর মধ্যে হয়তো আমি বুঝছি 1 বছর। না, পরীক্ষার সময় যে শেষ ওই 1 1 মাস। মাস, ওই সময় তো প্রেম হ্যাঁ। চলতেছে, আসলে আমি বুঝি আচ্ছা, নাই। তাহলে ঠিক আছে ভাই, আপনি আমার দলে। ওই জন্যই মনে হয় থাপ্পড়টা মারছিলেন আপু। না, আমি আসলে জানি নাই, বুঝি নাই, আমি খুবই আচ্ছা। আবুল টাইপের আর কি। তো আমি বুঝি নাই যে এখানে এসব চলতেছে। আমি তো সুন্দরকে বলে দিছি আমার মনের কথা, তারপরে সে পড়ে গেছে বিপদে। ও, যে এখন কোন দিক যাবে? এটা কোন কি দিক যাবে? এটা কি রিভেঞ্জ ছিল? কোনটা? যখন আপনি প্রথম অফারটা করছিলেন তখন আপু যেটা বলেছিল
পরে আপনি সেটার রিভেঞ্জ নেওয়ার জন্য কি সেম জিনিসটা করছিলেন না কিনা? না হয় না যে একটা তো হচ্ছে মনের দুঃখ কষ্ট তো ছিলই, তাই না? মানে আমার যেটা হয়েছে, আমি যেহেতু দলে একটা খুব কি বলে নেতা। সেন্ট্রাল কাস্ট হ্যাঁ। করতাম, নেতা। দলের নেতা, মানে মেয়েরা সাধারণত, ছেলেরা সাধারণত আমাকে কেন্দ্র করেই অনেক কিছু করতো। তো সেই জায়গা থেকে আমি ইচ্ছা করলে তো অনেকগুলো প্রেম এর আগে করেছি, টুকটাক প্রেম। এটা বলে না বলে করতেই তো পারতাম। এটা হচ্ছে যে একটা জায়গায় যখন বললাম সে না করলো, সেটা আর কি তো একটা ব্যাপার থাকে। সেই তো দুঃখে আরেকজনের কাছে চলে গেছে। সেই দুঃখে আরেকজনের কাছে চলে না, না, গেল। তারপরে মানে আবার আপু যখন বললো তখন তারপরে আবার তার হাতে পায়ে ধরে মাপ চেয়েছিল। কি করবো? একদম ঠিক আছে, মানে ভাই কিন্তু একদম পয়েন্টে আছে। আপনার ফিলিংটা এইদিকে জোরদার ছিল বেশি আপুর হ্যাঁ, দিকে। রাইট। তা ছিল, হ্যাঁ। খাবারের ব্যাপারটা খুবই আপেক্ষে, আমার সবকিছু যে যা খাওয়ায় তাই বলে খুব ভালোই ছিল। খাবারের সাথে এটা কোনো সম্পর্ক নেই বাহ আসলে। বাহ। তারপরে বিয়ে করলেন কবে? 2002 সালের 17ই মে। না, বিয়ের করার আসলে প্ল্যান ছিল না আচ্ছা। আমাদের। আমরা কখনো বিয়ে করব ভাবি নাই। দুইজন যখন প্রেম করতাম আমরা সবসময় ভাবতাম এইভাবেই চলে যাবে সারা জীবন। কতদিন ছিল সম্পর্কের বয়স? 5 বছর। 5 5 বছর। অনেক তারপরে এক সময়। সময় সে বলল যে বিয়ে করবো, আমার তো আকাশ থেকে মানে আকাশ ভেঙে পড়লো। বিয়ে করবো মানে কি? তারপরে আমি তখন তো একেবারেই তখন মাত্র 21-এ টেলিভিশন আমি জয়েন করেছি, খুবই কম ইনকাম, এবং আমার কোনো টাকা পয়সাও নাই, এবং আমার বাবা মাও কোনো যে টাকা পয়সা তা না। পরে আমার 2 লাখ টাকা ঋণ করতে হয়েছে বিয়ে করার জন্য, বাহ। এবং সেই টাকাটা আমার অনেক দিন শোধ দিতে হয়েছে। আহারে। ওটা আপনি দিয়েছেন? আমি হ্যাঁ, দিয়েছি। অবশ্যই। না, আমি হলে এটা মানে আমার ওই বউ বা গার্লফ্রেন্ড ট্রাই করতাম যে দিয়ে দাও না ভাই, তুমি দিয়ে দাও না। আমার প্রতি মাসে আমার যা স্যালারি ছিল তা হয়ে গেছে, এবং এটা খুবই, এবং আমাদের মানে ওই আর কি, আমরা যেটা ছিল যে আমার অত মানে কোনো কিছুই ওইভাবে ছিল না। কারণ আমার একটা জিনিস খেয়াল আছে, যেমন নিত্রা যেটা বললো যে আমি যখন গ্রুপে বিভিন্ন আমাদের যারা বন্ধু বান্ধব মেয়েরা ছিল, এরা সবসময় আমাদের কয়েকজনকে বলতো যে তোরা কি সারাদিন ঘুরোস রাস্তায়, কবে চাকরি বাকরি করবি, লেখাপড়া শেষ করছিস, চাকরি করস না কেন, বেকার প্লাবান। কারণ ওদের কাছ থেকে 10 টাকা দে না ভাই, এটা খাবো এনে যাবো। মেয়েদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিতাম, এবং ওরা খুবই বিরক্ত হইতো আমাদের জীবন ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে খুবই চিন্তিত ছিল সবাই। তারপর আস্তে আস্তে আমরা চাকরি বাকরি করে তো একটা পর্যায়ে ঠিকঠাক যখন হয়ে গেলাম, এখন ওরা দেখে বলে ইস, তখন তো বুঝি নাই রে, আরো কিছু টাকা দিতাম, এখন ভালো কিছু। তোরা যে তো মানে ঠিকঠাক জায়গায় যেতে পারবি, বুঝতে পারি। তবে কি জানো, আমার কাছে মনে হয় যে থিয়েটারের মানুষজন তো একটু এরকমই, মানে মোরলেস থিয়েটার তো অনেক টাকাওয়ালা মানুষজন তো ঠিক থিয়েটার করে না, আর অনেক টাকার মধ্যে যারা থাকে তারাও থিয়েটার করে না। মানে টাকা কামানোর যে প্রসেস ওইটা তো থিয়েটারের সাথে আসলে ঠিক যায় না, ওই কারণেও হয়তো মানে, বাট ওটাও একটা মজার সময় আমরা পার করছি, যে সময় আমাদের এরকম বন্ধু বান্ধবরা ছিল যারা হয়তো গ্রুপের জন্য যে পুরিটা আনা হতো সেই পুরিটাই খেত, আসলে রাত্রে বাসায় আর কিছু খেত না, মানে সেই টাকাটা তাদের ছিল না পকেটে। তো এই জিনিসগুলো মানে আমি যখনকার কথা বলছি সেটা 90s-এর শেষের দিকের থেকে শুরু করে, তো তখনও ঢাকা শহর মানে এত টাকা উঠতো না আর কি, এবং এত চকমকে ছিল না ঢাকা শহর। তখনও there were places যেখানে আপনি মানুষের এই সমস্ত যৌথ কাজ কারবার দেখতেন, মানে উইদাউট এনি কম্পেনসেশন, মানে কেউ কোনো কিছু ছাড়াই এইসব করতো। এখন তো এটা প্রায় অকল্পনীয় জায়গায় পৌঁছে গেছে যে কেউ কোনো যৌথতার কাজ করবে টাকা পয়সা ছাড়া বা কোনো কিছু পাওয়ার আশা ছাড়া, এটা এখন একেবারে মনে হয় যে একদম অসম্ভব কল্পনা লাগে আর কি। কিন্তু আমাদের সময় তো এটাই ছিল। আর ধরেন আমরা তো 3টা থেকে হয়তো বা রিহার্সাল করছি, আড্ডা মারছি, স্ক্রিপ্টের লাইন নিয়ে মানে ঝগড়া ঝাঁটি ফাটাফাটি এগুলো সবই হচ্ছে। আমাদের কল থাকতো হয়তো সন্ধ্যা 6টায়, আমরা 3টা থেকেই হয়তো গ্রুপেই আছি, এবং এই যে গ্রুপে থাকা এবং গ্রুপের মানে তার মানে ওই সময়টাতে তো অনেকটা কাজ এগিয়ে যায়, এবং ধরেন ইম্প্রোভাইজেশনের কি বলবো, এক ধরনের কনটেক্সট তৈরি হয়তো, যেটা হয়তো দুই তিনজনে কথা বলে একটা জিনিস রেডি করলাম, তারপরে যখন 6টার সময় মানে আসলো, ডিরেক্টর আসলো, তখন আমরা তৈরি করতে পারলাম। ওগুলোর যে মজা, ওই মজাটা আমার কাছে মনে হয় এখন আমি খুবই মিস করি, যে এগুলো এখন খুব কমে গেছে। সবার তো সময় অনেক কম, সবাই কেমন যেন একটুখানি সময় নিয়ে আসে। তো ওই সময় আসলে এগুলো করতে করতে তো অনেক বেশি মানুষকে চেনাও যায়,
এবং ধরেন যৌথতার কাজে তো আপনি বুঝতে পারবেন যে কার উপর আপনি ভরসা করতে পারবেন, কে আপনাকে বিপদে ফেলে দিয়ে দৌড় দিবে না। এই জিনিস তো মানে এমনিতে আজকাল যেভাবে মানুষকে চেনে, সেখানে এই বিষয়টা বোঝার কিন্তু কোনো উপায় নাই। কিন্তু ধরেন এই যে আমি যেটা বলছিলাম যে আমি খুব শিওর ছিলাম না বাংলাদেশের ছেলেরা কেমন, আমি এই গ্যাঞ্জামের মধ্যে যাব কিনা, এইসব বিষয় আমার কাছে মনে হয় ওই গ্রুপে কাজ করতে করতে এটা বোঝা হয়ে যায় আর কি, যেটা হয়তো অন্য ক্ষেত্রে হলে আমার হয়তো আরো অনেক সময় লাগতো হায়দারের ব্যাপারে ডিসিশনে আসতে। কিন্তু ওইটা অ্যাটলিস্ট মাথায় ছিল যে ও আচ্ছা, এক হচ্ছে মানে আমার যেটা স্বাধীনতা, সেখানে কোনো মানে ব্যাপারটা এরকম না যে সেখানে সারাক্ষণ ডিস্টার্ব করতে থাকবে না। হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন, আমি কি প্রশ্নটা করতে পারি? করো, আজকে চুপচাপই আছো দেখছি। না, করো। স্বাভাবিক, আমি কখনো আলাদাভাবে ডিস্টার্ব করি না, তুমি আমার নামে দিও না। আচ্ছা, হায়দ্রাবাদ হচ্ছে আমি যতদূর জানি হায়দ্রাবাদ একজন গুণী নাটকের নির্দেশক, মানে নাটকের গুণী নির্দেশক, এবং তিনি একজন দারুণ হাজবেন্ড, যাদেরকে আমরা বলি, মানে যেটা এর ভালো বাংলা কি হতে পারে আমি জানি না, মানে ভালো স্বামী, সাথী, হ্যাঁ, ভালো বন্ধু। এই দুজনের মধ্যে, মানে দুটো তো আলাদা সত্তা, এই দুই আলাদা সত্তার ভেতরে আপনি কিভাবে পার্থক্য করবেন কিংবা এক করবেন, বা আপনি কিভাবে দুজন মানে দেখেন? ওরে বাবা, কঠিন প্রশ্ন। না, দুজন তো আলাদা। হ্যাঁ, সে তো বটেই, দুজন আলাদা। কারণ যখন সে নির্দেশনার কাজ করে, প্রথম তার কাজ তো হচ্ছে খনা, এবং সেটা করতে গিয়ে আসলে আমার সাথেই সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয়েছে, যেটা ও বললো একটু আগে, লেখা নিয়ে। যেহেতু আমার লেখা, এবং মানে আমি আবার অভিনয় করছিলাম, সুতরাং একটা ওইটা তো আছেই যে ওই দিক থেকে তো খুবই রুথলেস, একদম মানে নিষ্ঠুরভাবে বলতে থাকে সব, আর কাটে, ধামধাম করে কেটে 2-3টা সিন হয়তো ফেলে দিল। প্রথম চোটে রেগে যাইতাম, তারপর সে বুদ্ধি বের করে ফেলছে যে সে আমাকে একটা খুব জটিল প্রবলেম দিত, যে এই জায়গায় তোমার এই অভিনয়টা একদম হচ্ছে না, এটা নিয়ে চিন্তা কর, এটাকে এইভাবে বলতে হবে, মানে এমন একটা কিছু যেটা আমার কাছে মনে হতো ইম্পসিবল। হ্যাঁ, সেরকম একটা কোনো টাস্ক দিয়ে কেটে ফেলে দিত ওই দিক দিয়ে। আমি ওইটা ব্যস্তের মধ্যে আমার ওইটা বাদ পড়ে গেছে। কিন্তু পরিবার বাঁচাতে হবে। কিন্তু আসলে স্বামী হিসেবে আমার কাছে মনে হয় যে অনেক দিন তো হয়ে গেছে, 23 বছর একসাথে থাকা। এখন এটা মানে ওইখানেও একটা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা যে ডিস্টার্ব না করা। মানে আমি কিন্তু মাঝে মাঝে এরকম আমাদের হয়, আমার মনে আছে যে আমি যখন মাস্টার্স করতে আমেরিকা পড়ছিলাম, তখন ও তো গেল আমাকে, প্রাকৃত তখন একদম ছোট, তখন আমি পারছিলাম না, তখন ও গেল আমাদের হেল্প করতে। একদিন বোধহয় গোটা দিন আমি দরজা আটকে পড়েছি। হ্যাঁ, ও সন্ধ্যার দিকে একটু করে দরজাটা খুলে বলছে কয় লাইন। আমার এমন রাগ উঠেছে, কারণ এক লাইনও লিখি নাই, পড়েছি খালি। হ্যাঁ, একদম আমি ওটা কেমন এক লাইনও না। সো এই যে মানে ধরেন মানে এগুলা করার সুযোগ বাংলাদেশে খুব কম মেয়েরাই পায়, এক তো এগুলো আছে। আর তাছাড়া এরকমও না যে ও ডিস্টার্ব করলে আমি সেটা খুব মানতাম, অবভিয়াসলি আমি মানতাম না, আমার ইচ্ছাও নাই, মানে এইসব নাই আর কি, যার মতো আছে থাকতেছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমাদের যেটা মানে বন্ডিং এর জায়গাটা যেটা ছিল যে আমরা কারো স্বাধীনতা আসলে কখনোই মানে বলি না যে এটা করো কেন, এটা করো কেন, এই জাতীয় কথা মনে ও আমাকে বলে না, আমিও বলি। তবে হ্যাঁ, আমি অনেক চাকুরি ছাড়ি, এটা ছাড়ি ওইটা চাই, সে 2-1টাতে বলছে এটা ছাড়ো না, এটা রাখো। আমি বিবিসি ছাড়ি, সবাই মানা করছে বিবিসি ছেড়ো না। দুরন্ত টেলিভিশন ছাড়ি, সবাই বলছে দুরন্ত টেলিভিশন ছেড়ো না। তো ওগুলা আর কি জাস্ট বলার জন্য, কিন্তু আমি তো আসলে ছেড়েছি সবগুলাই আমার ইচ্ছা মতোই। মানে ওই একটা জায়গায় আমাদের যেটা হয় না, আমি যেটা বলছিলাম যে আমাদের ঝগড়াটা হয় না কেন, যেমন আমরা যখন একসাথে থাকি, যদি কেউ মানে কাজের লোক না থাকে, কেউ না থাকে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস শেয়ার করি, ধোয়াধুয়ি থেকে শুরু করে সবকিছুই, রান্না বাড়া। হ্যাঁ, তো ও রান্না করে, আমিও রান্না করি, আমি কেটে দিই, ও রান্না করে, বা আমি রান্না করি, সে কেটে দেয়। এরকম অনেক দিন আমাদের গেছে। বা
কাজের বুয়া আসলো না, আমরা দুইজনে হয়তো ও রান্না বাড়াগুলো মানে যেগুলো রান্না করা আছে হয়তো গরম করলো, আমি হচ্ছে পরে ধুয়ে দিলাম। বাহ, বা আমাদের সিস্টেমটা তাই যে গরম করবে সে আর ধুবে না। না না, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। ভাই যদি এটা ধুয়ে না দেয়, ভাবি যে একটু পরে তাকে ধুয়ে দেবে। এটা এটা নিশ্চিত, এই ব্যাপারে নিশ্চয়তা আমি প্রদান করতে পারি। তো ওইটা আর কি, যার কারণে এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা মানে কখনোই, আর ও এত বেশি ব্যস্ত তার নিজের লেখাপড়া ইত্যাদি সবকিছু মিলিয়ে, আমি যখন বাসায় ঢুকি ইদানিং দেখি যে চুপচাপ বসে পড়ছেই। তা আমি ঢুকে অনেকক্ষণ চেষ্টা করি একটু মনোযোগ আকর্ষণের। মনোযোগ আকর্ষণ করে, দেখি খুব একটা পাই না, তখন আমি আবার আমার মতো আমার জগতে ঢুকে যাই আসলে। দেখেছো মিস্টার ডিস্টার্ব, 23 বছর পরও মনোযোগ আকর্ষণের চেষ্টা প্রতিদিন। তুমি একটু ভালো করে দেখো আর একটু মনোযোগী হও। ভাইয়ের কাছে এক প্রশ্ন, যেহেতু আমরা আপু যেহেতু একজন মঞ্চ অভিনেত্রী, মঞ্চে তিনি দারুণ পারফর্ম করেন। খনা আমি দেখেছি, দেখার সৌভাগ্য আমার হয়েছে এবং অসাধারণ সে অভিনয়। আমার প্রিয় 3টা নাটকের মধ্যে একটা হচ্ছে খনা। বাহ। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাজ এ আপনি যেহেতু ডিরেক্টর, সেই নাটকের ডিরেক্টর, অভিনেত্রী মানে মঞ্চে আপু এবং হচ্ছে সংসারে আপু, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? মানে কোন মানুষটাকে আপনার বেশি ভালো লাগে, কিংবা মানে ভালো লাগা বলতে ভালো তো পুরোটাই লাগে, কিন্তু এর মধ্যে থাকে না যে আমার ওকে বেশি, মানে আমাকে বিমোহিত করে বেশি, এরকম যে ব্যাপারগুলো থাকে না? এই মানে সম্মোহন বিমোহনের ব্যাপারটা আমার মধ্যে নাই। Okay. আমি ওকে বাসায় যেভাবে দেখি, মঞ্চে আমার ওইভাবেই লাগে, কারণ দুই জায়গায় সে একই রকম সিরিয়াস। আমি বাহ। যেমন ওর যেদিন শো থাকে সে সকাল থেকে ডায়লগ বলতে থাকে, তো আমি বলি যে আচ্ছা ডায়লগ তো মুখস্থই আছে, এই 70তম শোয়ে গিয়ে আবার কি সারাদিন ডায়লগ বলতেছো, বা স্ক্রিপ্টটাও পড়ে। বাহ। মানে যেটা দেখেছি স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে, এবং ও যখন আয়রন করে তার সমস্ত কস্টিউমগুলো নিজে আয়রন করে সব সময়, সারাক্ষণ ডায়লগ বলতে থাকে। বাট শোয়ের দিন সে ইউনিভার্সিটিতেও যায় না, ছুটি নেয়। তো ওই যে মানুষটা মানে সিরিয়াস, আমি যেটা জি। বলতে চাচ্ছি যে ও ফ্যামিলির ব্যাপারেও সেরকমই সিরিয়াস, ও আমার ব্যাপারে সেরকম সিরিয়াস, মেয়ের ব্যাপারে তো অবশ্যই, এবং তার বাবা মার জন্য সে একই রকম, বা আমার ফ্যামিলির অন্য মানুষের প্রতিও সব জায়গায় তার কিন্তু একটা খুব সিরিয়াস অ্যাট্রাকশন অ্যাটেনশন আছে। থিয়েটারেও এটা আছে, বাহ। কাজেই মানুষটাকে আমি একই রকমভাবেই সবখানে পাই। আর যেটা মজা হয় যে হ্যাঁ, ও যখন অভিনয় করে ওইটার যে মানে ওই অভিনয়টা, মানে অভিনয়ের যে করণ প্রক্রিয়া, এই করণ প্রক্রিয়ার ভেতরে ওর যেই মানে প্রসেসটা, এই প্রসেসটা খুব ভালো লাগে, যেটা হয়তো আমাদের ইয়াং আর্টিস্ট যারা এখন বা নতুন আসে যারা একটু বুঝতেই পারে না যে এত কি পড়তেছে হ্যাঁ। কেন এখনো, মানে খনার এতগুলো শো করার পরেও নিজের লেখা প্রত্যেকটা সংলাপ তার মাথার ভেতরেই আছে, তারপর সেটা তার মানে মেমোরাইজ মানে মুখস্থও আছে, কিন্তু স্টিল সে স্ক্রিপ্ট পড়ছে শোয়ের আগে, বাহ। তো তারপরে ব্যায়াম করছে, নিজের মতো করে প্র্যাকটিস করছে, প্রত্যেকটা সংলাপ বলে তারপরে মঞ্চে উঠছে। এই যে একটা মানে 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 নিমগ্নতা, এইটা ভালো লাগে। এবং এই একই বিষয় কিন্তু ওর মানে ও যখন রান্না করে আমি দেখছি যে একটা ডিম ভাজি করে খুব মনোযোগ দিয়ে করে। বাহ। আমি যেমন ঠাস ঠাস করে ফেলি, আমার মানে রান্না বাড়ার কাজ এটা খুব সিরিয়াসলি করতে হবে, এটা আমি কোনো করি না। মানে পেঁয়াজ কাটি, ও বলে তোমার পেঁয়াজ কাটাগুলো যেন কেমন, কারণ আমি তো আসলে কুচি কুচি করে কাটে এটা পারি না। হ্যাঁ। আমি জাস্ট চারকোনা করি, আবার মাঝখানে একটা টান দিয়ে দিক টান দিয়ে যেমনি হয় হয়। তো দেখি খুব সুন্দর করে জিনিসটা করে, অর্থাৎ প্রত্যেকটা কাজের যে একটা সৌন্দর্য আছে সেটা ওর কিন্তু আছে। বাহ। রান্নাটাও ভালো করে, যদিও সে যে খুব রান্না করতে চায় তা না, একেবারেই না। আমিও চাই না যে আমাকে রান্না করে খাওয়াক, তোমার এই রান্নাটা আমার খুব ভালো লাগে, আমি জীবনও বলি নাই। কিন্তু ওই রান্নার কাজটাও সে খুব সুচারুভাবে এ করে, আল্লাহ, কি বলে! মানে যখন করে খুব মনোযোগ দিয়ে করে আর কি। অভিনয়টা যেমন মনোযোগ দিয়ে করে, বা মার্কেটে গেলে কোনো একটা জিনিস কেনা, একটা শার্ট কেনা, আমি তো গিয়ে জাস্ট রংটা দিকে যে এটা নেই চলে আসি, সে ওইটা দেখবে, কাপড় দেখবে, ওইটার সাথে মিলাবে না, এটা গায়ে পড়লে খসখস করবে, এইসব নানান মানে আছে। তার মানে প্রত্যেকটা বিষয় খুব সিরিয়াসলি করা। বাহ। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইটাই ওর কাছে আমি শিখি। কিন্তু
23 বছরে খুব একটা শিখতে তার মানে পারি কত আমি ব্যর্থ শিক্ষক। আমি ছাত্র হিসেবে খারাপ, আসলে বেশ খারাপ। না কিন্তু কিন্তু ছাত্র পছন্দের ক্ষেত্রে কিন্তু একদম সেই পছন্দসই টোকা দিয়ে একদম পরীক্ষা করে মগজ পরীক্ষা করে নেওয়া হয়েছে, যেন সারা জীবনে কিছু শিখতে না পারে, শেখাতে শেখাতে যেন বুড়ো হয়ে যায়। দারুণ দারুণ ব্যাপারটা কিন্তু। কিন্তু এইটুকু বলতে হবে যে আমি তো মানে প্রেমিক হিসেবে বা স্বামী হিসেবে বললাম, কিন্তু নির্দেশক হিসেবে কিন্তু বলি নাই। নির্দেশকের জায়গাটা হচ্ছে যে আমি বলেছি যে খুব স্ট্রিক্ট এবং রুথলেস, কারণ ও অনেস্ট। এটা একটা অনেস্ট এফার্ট, কারণ আমরা জানি যে বাংলাদেশের থিয়েটারে আসলে কিছুই নাই দিয়ে আমরা মানে দুনিয়া উদ্ধার করে ফেলতেছি। হ্যাঁ, সুতরাং এখানে যখন ও অন্তত ওই সিনসিয়ারিটিটা ও এক্সপেক্ট করে ইয়েদের কাছ থেকে, তার অভিনেত্রীদের কাছ থেকে, আর নিজে যেহেতু অনেক ক্রিয়েটিভ মানুষ, অনেক কিছু দেখতে পায় যেটা আমি জীবনেও কল্পনাও করি নাই হয়তো। মানে আমি যেই জিনিসটা লিখতেছি আমি ভাবি নাই, কিন্তু ওইটা বানায় দেখাতে পারে, তো সেই জন্যই তো নিশ্চয়ই নির্দেশক। তো ওইটার যে মানে আমার কাছে মনে হয় বড় করে দেখতে পারে পুরোটা। আমি যেমন অভিনেত্রী হিসেবে আমি খালি আমার ক্যারেক্টার নিয়ে চিন্তা করতে করতেই আমার জীবন চলে যায়, কিন্তু ওই সবার ক্যারেক্টার নিয়েও ভাবে, আবার পুরো জিনিসটাও দেখতে পায়। আর যারা ওর সাথে মানে ওর যে মানে প্রফেশনাল জায়গা, সেখানে যারা কাজ করে তারা ভালো বলতে পারবে, কারণ ওইটার সাথে তো আমার কোনো যোগাযোগ নাই। কিন্তু আমার মনে আছে যখন ও ইটিভিতে চাকরি করতো, তখন তো আমি মোরলেস মানে বেকার অথবা স্টুডেন্টস, আমার অনেক আলগা সময় ছিল, ক্যাম্পাস থেকে ইটিভি খুব কাছেও ছিল, প্রায়ই আমি চলে যেতাম, ভাত খেতে যেতাম ইটিভির ক্যান্টিনে। এবং মানে তখন আর কি এটা ঘুরে গেছে, আগে যেমন আমার টিফিনও খাইতো, তখন ও আমাকে খাবার খাওয়াতো। তো ওই সময় প্রচুর যেতাম, কিন্তু আমি খুব বোর্ড হতাম আর কি, যে পুরো প্রসেসটা এত মানে এত ছোট 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 ব্যাপার, এত খুঁটিনাটি, অ্যান্ড যে করছে সে হয়তো খুবই মনোযোগ দিয়ে করছে, ও কিন্তু খুবই মনোযোগ দিয়ে ওইসব করে। হ্যাঁ, আর আমি হয়তো পিছনে বসে বসে বোর হইতে হইতে ঘুমাই গেছি কোনো দিন, যে কারণ এডিট করা তো আসলে আপনি যদি পার্ট না হন তাহলে তো এটা তো খুবই বিশ্রী ব্যাপার হওয়ার কথা। আমি জানি না, শুটিং এডিটিং সবই খুবই বিরক্তিকর যদি আপনি এটার ভিতরে পার্ট না হন। এবং তখন আমি দেখলাম যে বাবা এর থেকে দূরে থাকতে হবে, এইসব মানে প্রফেশনাল পার্ট থেকে দূরে থাকতে হবে। বাট আই গেস আমার তো আসলে সবসময় ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি শিক্ষক হব। সো শিক্ষকতা তো আমার প্যাশন, থিয়েটারও আমার প্যাশন, আমি দুইটাই প্যাশন থেকেই করি। মানে শিক্ষকতা করে বাংলাদেশে খুব একটা পয়সা করিও আসে না, সেই অর্থে দুইটাই প্রায় কাছাকাছি রকম দারিদ্র পীড়িত। তো এই আর কি। তো সেখানে আমার কাছে মনে হয় যে মানে ডিরেক্টর হিসেবে অনেক দূর দেখতে পায়, ওইটা একটা জিনিস যেটা আমি নিজেকে মনে করি যে আমি দেখতে পাই না। অভিনেত্রীরা দেখতে পায়। হ্যাঁ, আমরা পাই না। আমি সেই জায়গায় যেতে পারি না। কিন্তু একটা জায়গায় আপনার প্রফেশন আলাদা হলেও একটা জায়গায় গিয়ে কিন্তু দারুণ একটা পথ এক করে নেয়ার যে ব্যাপারটা, থিয়েটার মানে আলটিমেটলি দুজন থিয়েটার বন্ধু আমরা বলতে পারি, সেই সাথে যেটা হচ্ছে সংসার, মানে দুটাই কিন্তু একই পথ, তাই না? প্রফেশন আলাদা হোক কোনো প্রবলেম নাই, এই যে একই পথে চলার এই মানে এটাতে সুবিধা অসুবিধা কি মনে হয়, বা অল্পের মধ্যে যদি? না, আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে প্রফেশন হিসেবে আমি যেটা করি সেটার জন্য আসলে থিয়েটারটা খুব মানে এই প্রফেশনে থেকে থিয়েটার করা ইজ ভেরি টাফ। আমার কাছে এখন মনে হয় যে আমি যদি শিক্ষক হতাম তাহলে বেশি ভালো হতো, থিয়েটারে আরো বেশি সময় দিতে পারতাম। ও যে সময়টা দিতে পারি, মানে ওদের 3টার পরে কোনো কাজ নাই, কিন্তু আমার যেটা হয় আমার 3টা থেকে কাজ শুরু হয়, এবং থিয়েটারের কাজ হচ্ছে সন্ধ্যায়। ওই সন্ধ্যাটাই আসলে আমি যখন চলে আসি আমার নিজের জায়গা থেকে, ওরাও আমাকে মিস করে, তো এটা একটা ঝামেলা। কিন্তু আমার কাছে এখন মনে হয় যে যেই সময়টাতে আসলে আমি একসময় খুব ভালো ছাত্র ছিলাম, যেই সময়টা আমার মনে হয়েছে যে তোর এত সিরিয়াস লেখাপড়া করে কি হবে, ওইটা যদি না ভাবতাম, আমি যদি শিক্ষকই হতাম তাহলে আমার থিয়েটারটা আরো স্ট্রংলি করতে পারতাম। মানে যে সময়টা নিদ্রা দিতে পারে থিয়েটারে, আমি আসলে এত সময় দিতে পারি না। সেইটা একটা আমার মানে এখন মনে হয় যে এখন আমি আমার অনেক যারা জুনিয়র আছে এদের বলি যে ঠিকঠাক মতো লেখাপড়াটা কর, শিক্ষকতা করতে পারলে যে কোনো কাজ করতে পারবি ইজিলি। তো এটা আমার কাছে মনে হয় ইদানিং যে
থিয়েটার করার জন্য ভেরি গুড প্রফেশন হচ্ছে শিক্ষকতা। হ্যাঁ, কিন্তু তারপর আপনি যে প্রফেশনে আছেন সেটাকে ম্যানেজ করে তারপরে যে থিয়েটারের এত দারুণ একটা জায়গায় আপনি পৌঁছে গেছেন, এটা অবশ্যই সাধুবাদ জানানোর, এবং দলকেও নিয়ে গেছেন দলকে নিয়ে আপনারা গেছেন একটা দুইজন। দারুণ জায়গায়, অসাধারণ দল অসাধারণ। তো সবাই মিলেই, সুতরাং সবাই মিলেই ওই জায়গায় পৌঁছেছি হয়তোবা। বাহ, আমার একটা ফ্রেন্ড আছে, আমি আসার আগে আমাকে জাস্ট ফোন দিয়েছিল যে আজকে তো হায়দ্রাবাদের নিত্রাপা আসবে, ও শুনছে, ওর সাথে আমি শেয়ার করি। ও আসার পরে একটা প্রশ্ন করো আমার পক্ষ থেকে। আমার একটা প্রশ্ন, আপনার হানিমুনে কোথায় গেছিলেন? মানে আমার না, আমার ফ্রেন্ড। আমাদের হানিমুন হয়েছে 2 বার। প্রথমবার আমাদের যেটা হয়েছে, প্রথমবার যখন এবার একটু বিয়ের আমি পরে। একটু বলি, হ্যাঁ, বলো। কারণ আমরা দুইজনে কখনোই মানে খুব দুইজনে কথাবার্তা, এবং মফিজ আসার সময় আরেকটা বলেছে, হানিমুনে কখনো 3 জন যেতে শুনি নাই। আপনারা কেন হানিমুনে 3 জন ছিলেন? আমরা হানিমুনে 3 জন ছিলাম না, আমরা প্রথমবার আচ্ছা। আসলে 15 জন ছিলাম। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে আমরা দুজনে একা একা কোথাও কোনো মজা পাই না। হ্যাঁ, আচ্ছা। আমরা সারাক্ষণ এই যে জনারণ্যে থাকার কারণে বা গ্রুপের মধ্যে থাকার কারণে বোধহয় এটা হয়েছে। এবং প্রথমবার যখন যাই আমরা, তখন আমাদের বিয়ের পরে আমরা বান্দরবান গেছিলাম, কারণ তখন ওইটুকুই অ্যাফোর্ড করতে পারতাম। তার গ্রুপে বলছিলাম যে আমরা হানিমুনে যাচ্ছি, কে কে যাবে? কে যাবে? সবাই আচ্ছা চলো, তারপরে আমরা গেলাম। হ্যাঁ, অনেক মানুষ মিলে অনেক গেছিলাম মানুষ। আমরা, এবং সেখান থেকে ঘুরে আসার পর আমাদের মনে হলো এটা মনে হয় ঠিক প্রপার হানিমুন হয় নাই, আচ্ছা আরেকবার যাই। তারপরে আবার গিয়ে সেই গ্রুপে বলে দিল যে কে কে যাবা। তারপরে না, সেইবার কেউ গ্রুপের কেউ যেতে হ্যাঁ চায় হ্যাঁ, আরো অনেকে ছিল, কিন্তু ওইটা ছিল হচ্ছে কোরবানি ঈদ। আচ্ছা। এবং কোরবানি ঈদ জন্য ওইটা হজের সময় আমার বাবা মা হজে গেলেন, সো আমার মানে ঢাকায় কেউ নাই হ্যাঁ। ওই মুহূর্তে, মানে হায়দাররা ছাড়া। তখন আমরা বললাম যে এই একটা সুযোগ, আম্মা আব্বা এখন নাই, এখন আমরা ঈদে বাইরে যেতে পারবো। তো তখন আমরা ডিসাইড করলাম যে আমরা ওই কোরবানি ঈদের ছুটিতে ইয়েতে যাবো, শিলং যাবো। বাহ। এবং সেটা বলা হলো সবাইকে, এবং সেখানেও প্রায় এরকম 5-6 জন জুটে গেল, কারণ এটা তো একটু দূরে, টাকা পয়সা বেশি লাগবে ইত্যাদি, ভিসা। তখন 5-6 জন জুটলেও পরে দেখা গেল ঈদে দেশের বাইরে থাকবে এই বিষয়টা বেশিরভাগ মুসলমান পরিবারের মানুষজনই সেটা মানে ম্যানেজ করতে পারলো না। তার ফলে আলটিমেটলি একজনই টিকলো আমাদের সাথে, যিনি আসলে মুসলিম না, সেই কারণে উনি আমাদের সাথে যেতে পারলেন। সেই গল্পটা খুবই আজব। ওইটাই একটু শুনতে চাই। আমরা শিলং গেলাম, যাওয়ার পরে যেটা হলো যে আমরা 2টা রুম নিয়েছিলাম, কারণ ওই আমরা শেষ পর্যন্ত 4 জন ছিলাম আসলে, 2টা মেয়ে আর আমরা 2 জন। তারপর ওই একটা মেয়েও, আর ও বললো যে হায়দ্রাবাদ আমি যাচ্ছি, আর যেতে পারলো না। একা যাবে, আচ্ছা ঠিক আছে। ও বলে আমার সমস্যা না, আমি যাই, আচ্ছা চলো। তো আমাদের 2টা রুম ছিল, ওখানে গিয়ে দেখি যে না, 2টা রুম আমাদের না, আমাদের আসলে একটা রুম আছে। আচ্ছা। শুধু যে 3 জন গেছি তা না, স্টোরি আরো আছে। এবং এক রুমেই আমরা ছিলাম প্রথম বাহ, রাতে, এবং ও মাঝখানে, ওই ভদ্রমহিলা ওইদিকে, এইদিকে আমি। এবং আমার যেহেতু কলিগ, ওই সেই মানে ও হচ্ছে, ওর কি নাম বলবো? না, ভদ্রমহিলা বলেছেন যেহেতু বুঝতে পেরেছি। ভদ্রমহিলা যেহেতু আমার কলিগ, এবং সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, বাহ। সারাক্ষণই আমার সাথে লেগেই আছে। আর ও মাঝখানে, হ্যাঁ আমি কোথায় আসলাম, এতে ঝগড়া থামাইতে থামাইতে আমার দিন শেষ হয়ে যাবে। মানে আপু মাঝখানে শুয়ে আছে, আপনারা দুইজন দুই পাশে, দুইজন দুই পাশে ঝগড়া করছেন। ওয়াও, কি scene! প্রথম 2 দিন এটা চলে গেল, তারপর আমরা চলে গেলাম আসামে গিয়ে আমরা ভাবলাম যে এখানে গৌহাটিতে আমরা একটা আলাদা দুটো রুম পেলাম। বাহ। 2টা রুম পেয়ে আমরা রাত মানে 12টা, ধরেন সাড়ে একটা 12টা। একটা করিডোরের এই পার ওই পার, কিন্তু তারপরে রাত 2:30টার দিকে ফোন আসতে থাকলো, ও মানে ওনার ইয়েতে কেউ একজন, একটা ছেলে কেউ মানে Knock ডিস্টার্ব করেছে। করছিল। হ্যাঁ, তারপর আবার কি বাধ্য হয়ে ওকে, আমাদের আবার এখানে- নিয়ে আসতে হলো। আহা, কি বাহানা। তারপরে আমরা গেলাম হচ্ছে কাজিরাঙ্গা রিজার্ভ ফরেস্টে। সেখানে হচ্ছে হাতির পিঠে চড়ে গন্ডার দেখা যায়, সিংহ দেখা যায় না, সিংহ ছিল না, বাঘ। না না না, বাঘ বোধহয়। গন্ডার আর গন্ডার, গন্ডার। অনেক বড় বড় গন্ডার দেখা যায়। গন্ডার তো এটা একটা ফরেস্টের ভেতরে, তো ওইখানে আমরা একটা ত্রিপলে ছিলাম, তাবুতে। তাঁবুতে আর কি। তো তাঁবুতেও 3টা খাট, একটার ভিতরে। তো এই ছিল আর কি আমাদের হানিমুন। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত আমরা যখন মানে দেশে ফেরত আসি, হ্যাঁ। তখন আমাদের কাছে মাত্র 20 রুপি বাকি ছিল। মানে আমাদের কোনো টাকা পয়সাও ছিল না ভাই। দ্যাট আমরা যদি কোনোভাবে মিস করতাম বা দেশের ভিতরে ঢোকা, বিপদে পড়ে যেতাম, কারণ 20 রুপি, আমার কাছে 10 রুপি, আর ওর কাছে ওইখানে একটা ঝামেলা ছিল, আমাদের কিছু ডলার ছিল যেটা আমরা ভাঙাতে পারিনি। হ্যাঁ, ডলার ভাঙাতে পারিনি, এই জন্য আমাদের টাকাও ছিল না।
কোন রকমে মানে আমরা বেঁচে দেশে ফেরত যশোরে আসি। এসে তখন তো আসলে বাই রোডেই যেতাম সিলেট, যশোরে সিলেট। সিলেটে হ্যাঁ। ওইখানে এসে আমরা কি করলাম চন্দ্রে হ্যাঁ হ্যাঁ কার না কাছে- বাংলাদেশি টাকা ছিল। ও বাংলাদেশ টাকা ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশি টাকা ছিল। তো এই ছিল হানিমুনের সেকেন্ড অসাধারণ। হানিমুন ফার্স্ট হানিমুন অসাধারণ অসাধারণ। এবং এই শেষের হানিমুনটাকে তুমি হানিটা যদি নিয়ে নাও, মুন তো ছিলই, এই হানিটাকে যদি নিয়ে নাও, এই হানিটার ভেতরে তুমি খেয়াল করো, এই হানির ভেতরে ছিল 20 মানে ধরো তুমি 60% হানি আর বাকি 40% চিনি, মিক্সড আর কি অ্যাকচুয়ালি। তবে একটা জিনিস ভালো ছিল, পজিটিভ ছিল, সেটা হচ্ছে ছবি তোলার জন্য একজন ছিল। অসাধারণ। সেই কালে তো আর সেলফি তোলার Selfie ব্যাপার তোলার- ছিল না, হ্যাঁ। সেই কালে আমাদের একটা ছবি মানে একটা ক্যামেরা ছিল, ক্যামেরা ছিল সেই ক্যামেরা দিয়ে ও ছবিগুলো তুলে দিয়েছিল, সেই ছবিগুলো বেশ তবে ভালো। ঠিকই আছে, ভাইয়া যে পরিমাণ দুষ্টু, মানে এটা ভাবির কথা মতো আর কি, আপুর কথা মতো, তাতে ঠিক আছে, একজন মানে রক্ষী নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে তাবে রাখা গেছে। হ্যাঁ মানে চোখে চোখে রাখা যায়। আমাদের হানিমুন হয়েছে পরে আমরা ইংল্যান্ডে গিয়ে আমরা ছিলাম একা, মানে ফ্যামিলি যেহেতু আমরা আমার মানে ফ্যামিলির সাথে থাকতাম। ইংল্যান্ডে গিয়ে আমরা প্রথম আসলে একদম আমেরিকাতে হ্যাঁ আমেরিকাতে কিছুদিন, আমেরিকাতে অতদিন বুঝতে পারিনি, কিন্তু ইংল্যান্ডে গিয়ে আমরা একেবারে নিজের সংসার, ঘটিটা বাটিটা সবকিছু আমাদের কেনা, টেলিভিশন, ফ্রিজ সবকিছু মানে নিজেরা কিনে যে একটা সংসার সংসার করা, পাতা যেটা বলে পাতা, একদম, সেটা হ্যাঁ। আসলে আমরা ইংল্যান্ডে অক্সফোর্ডে ও যখন পিএইচডি করতে যায় তখন আসলে আমাদের সংসারটা হলো। তো এর আগে যেটা হয়েছিল যে আম্মার সংসারে আমরা ছিলাম, হ্যাঁ মানে ওই সংসারে আমরা কিছুই করতাম না, আমরা খালি সকালবেলা নাস্তা খেয়ে বেরোতাম, রাত্রে এসে ডিনার খেতাম, আমার মেয়েও তাদের কাছে থাকতাম। সো ওইটাতে আমাদের আসলে কোনোদিন রান্নাঘরেও যাই নাই, ও মাঝে মধ্যে যেতে চাইতো, ওকে বলতো তো আমি খামাখা সারাদিন কষ্ট করে আসছো, যাও তুমি হাত মুখ দিয়ে ধুয়ে নাও, আমরা তোমায় খাওয়া দিচ্ছি, বিষয়টা এরকম ছিল আম্মার বাসায়। তো তারপরে ওইটা ছিল আমাদের আসলে ইংল্যান্ডে আমাদের নিজেদের সংসার, নিজেরা রান্না করি, নিজেরা বাচ্চাকে খাওয়াই, প্রাকৃত তখন ছোট, ওর সাথে আমি সারাদিন ঘোরাঘুরি করি, ওকে স্কুলে নিয়ে যাই, একেবারেই মানে সংসার বলতে যে জিনিসটা বোঝায় সেটা আসলে আমাদের ইংল্যান্ডে হয়েছে। এবং আমাদের টাকা পয়সা কম ছিল তো, টাকা পয়সা কম ছিল এবং আমাদের হৃদ্যতাটাও অনেক বেশি ছিল ইংল্যান্ডে। আমি মনে করি যে তখন আমরা অনেক ইন্টিমেট ছিলাম। বাহ, হ্যাঁ, না, বা- এখন কি অনেক দূরে এখন দূরে তো সারাদিন মানে তখন তো যেটা হইতো যে মানে সারাক্ষণই আমরা কাছাকাছি ছিলাম আর কি। এখন তো ওইখানে হয়তো আমিও তো কাজ করতাম না, কিছু কাজ করতাম, ও সারাদিন লেখাপড়া করতো, প্রাকৃত আমাদের সাথে। এখন তো মেয়ে তো চলেই গেছে, যার যার মতো ব্যস্ত সকাল 9টায় আমি সবাই। বেরোই, রাত 10টায় যাই, ও তাই, প্রাকৃত দূরে। এখন তো একটা অন্য লাইফ। বাহ, প্রাকৃত এখন কোথায় আছে? ও আছে বস্টনে আছে, বাহ, আমেরিকাতে। বাহ, অসাধারণ। কিন্তু আর হ্যাঁ, আপনাদের মানে এই যে এত বছর, 23 বছরের এই বিবাহিত বিবাহিত জীবন, জীবন, হ্যাঁ। এর মধ্যে দূরে থাকা হয়েছে কখনো, হ্যাঁ মানে লং ডিস্টেন্স কখনো? হ্যাঁ হ্যাঁ, যখন আমি আমেরিকা গিয়েছি তখন, হ্যাঁ, আচ্ছা। প্রথমবার। তখন তো আমি গেলাম 2004-এ, হায়দারের সাথে দেখা হলো 2005-এর এপ্রিলে এসে, মানে অনেক সময়। হ্যাঁ মানে, এবং তখন আমি প্রেগনেন্ট, আমার মেয়ে হলো পুরো কোথায় সময় হলো? আমেরিকাতে, ওকে, এবং পুরো সময়টা তো ও, আমরা একটু ছিল না। স্লো যাই, মানে আপনি আমেরিকা গেলেন আমি আমেরিকায় কি কাজে? গেলাম হচ্ছে মাস্টার্স করতে, ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে। এটা হচ্ছে লিহা ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, ওখানে পড়তে গেলাম। তখন যেটা মজার ব্যাপার হলো যে আমরা আসলে কোনো কিছু প্ল্যান করি নাই, আমাদের ওরকম প্ল্যান ছিল না, বিয়ের প্ল্যান ছিল না, বাচ্চার কিছুরই প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান ছিল আমরা উইল হ্যাভ ফান ইন লাইফ। এখন যখন ভালো লাগবে না তখন আমরা চলে যাবো আসসালামু আলাইকুম বলে, এটা আমাদের একদম প্রথম দিন থেকে কথা। সেই ভালোটা যে কবে লাগবে কবে লাগবে না, যে তার অপেক্ষায় আছে, কিন্তু ভাই তার অপেক্ষায় আছে। তো যাই হোক, ওই তখন পড়তে গেলাম যখন, তখন মানে আমরা কেন যেন হঠাৎ একটা ডিসিশন হইলো যে না, এখন আমাদের বেশি দেরি হয়ে যাচ্ছে, সময় নাই, বয়স হয়ে যাচ্ছিল। সো ভাবলাম যে আমরা হয়তো বা আমাদের বাচ্চার কথা ভাবা উচিত, এরকম আর কি। তো মানে যেটা হলো যে 3টা স্কলারশিপও হলো, আমার মেয়ে মানে আমার পেটেও আসলে একসাথেই, মোটামুটি 15 দিনের ব্যবধানে আমরা এগুলো জানতে পারলাম। তখন তো আমি মানে আসমান থেকে পড়লাম, এখন কী করবো এই পরিস্থিতিতে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা ঠিক আছে, যা থাকে কপালে, একটাতে চলে যাই। তো তারপর আমি আমেরিকা যাই, ওই 3টার মধ্যে একটাতে আমি যাই। আমেরিকা যাই যখন, তখন ও দেশেই ছিল, তখন ও সিসিমপুরে কাজ করতো, তার ফলে ওকে তখন এখান থেকে মানে নেওয়ার কোনো উপায়ও ছিল না।
পরে যেটা হলো যে ও যখন অ্যাপ্লাই করলো ভিসা টিসা, তখন ওই মানে আপনি এখান থেকেই জেনে গেছেন যে আপনার হ্যাঁ হ্যাঁ প্রাকৃত আছে। প্রেগনেন্সি নিয়ে, এবং আমি ওদেরকেও জানিয়ে গেছি, মানে কোনো ওইসব লুকালুক চুরি কিছুই করিনি। যেহেতু ইউএস গভর্নমেন্টেরই স্কলারশিপ, তো আমি ওদেরকে পরিষ্কার গিয়ে আমার পরিস্থিতি বললাম যে তোমরা বলো, তোমরা যদি বলো যে না তুমি যেতে পারবে না, আমি যাবো না, আমার আরো 2টা স্কলারশিপ আছে, আমি ওখানে চলে যাবো। ওকে, তো তখন ওরা বললো যে না এটা তো আছে, মানে আমার পুরো জিনিসটা টেক কেয়ার করবে ওরা। সো আমি বলছি তাহলে আমি যাবো। তারপর আমি চলে গেছি। তখন তো এত কিছু বুঝি নাই, মানে প্রথম বাচ্চা, আমি কি মানে আমাকে কেউ থামায়ও নাই। মানে দেখেন ওই যে বললাম না যে ওরা যে ও যে কখনো আমাকে কোনোদিন বলে না যে এটা করো না, মানে আমার শাশুড়ি না, আমার মা না, বাবা না, সে না, কেউ আমাকে কিচ্ছু বলে না। আমি তো ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে গেছি। যাওয়ার পর ইট হিট মি যে একদম একা, এবং এটা প্রথম বাচ্চা, এবং আমি কিছুই জানি না কি ফিলিং হবে, কীরকম। কারণ আমি যখন প্রথম উড়েছি, মানে প্রথম যখন প্লেনটা উড়েছে, তখন হচ্ছে আমি প্রথম বুঝতে পারছি যে ও নড়াচড়া শুরু করছে আর কি। এবং তার আগে তো এই ফিলিং হয় নাই। সো আমি আসলে পুরো জিনিসটা ফ্যাদম করতে পারি না, যে কি জিনিসের অস্তিত্ব অনুভব করা যেটা বলে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি না মানে তখন আমি বুঝি হায় আমি এটা কি করলাম, এবং তখন আর কিছু করার নাই, ওখান থেকে নামারও তো উপায় নাই। আমার মনে আছে আমি যখন শিকাগো এয়ারপোর্টে নেমেছি, ওইখানে যখন বসে আছি, বোধহয় মানে এন্ট্রি হয়ে গেছে, মানে মূল কাজ শেষ, মানে আমাকে বের করে ডিপোর্ট করে দিবে না এরকম একটা পরিস্থিতি, মানে ইমিগ্রেশন হয়ে গেছে। আমি ওয়েট করছিলাম বোধহয় ওই যে লিহাইতে যাওয়ার জন্য, একটা কানেক্টিং ফ্লাইট ধরার জন্য। ওইখানে আমার মনে আছে গেটে বসে আমি হাওমাও করে কান্না শুরু করে দিলাম যে আমি এটা কি করলাম। এবং তার উপর পুরো প্রেগনেন্সিতে খালি একটা জিনিসই খুব মিস করেছি, এটা হচ্ছে করল্লা। এই জিনিস ওখানে আমি এমন গ্রামে থাকতাম, ওখানে পাওয়া যেত না। মানে এটা ভাবা যায়, মানে আমি মাঝে মাঝে শুনেছি, মানে আপু হচ্ছে লৌহ মানবী যে ব্যাপারটা, তার ধৈর্য এবং তার যে ডেডিকেশন সব, মানে লৌহ মানবী। সে একটা এয়ারপোর্টে একা কাঁদছে, মানে নিজেকে ওই মুহূর্তে কতটা অসহায় বোধ হচ্ছিল যে আমি কিন্তু এত লৌহ মানবীটা নবী না, আমি সারাদিনই কাঁদি। যে ধরেন আপনারা নাটক করেন, আমি ভ্যাবাই করে কাঁদি। আমার কান্না ও সবচেয়ে বেশি বাংলা সিনেমা দেখেও কাঁদি আমি। এটা তো ঘরে ওটা কেউ দেখে না নিশ্চয়ই। না কেন, আপনার নাটকের মঞ্চ নাটক দেখতে গেলেও তো আমি কাঁদি, আমি চোখ টোক মুছি সারাক্ষণ। ও আমার দিকে তাকায় বলে কি অসাধারণ। একটা কথা মনে পড়ে গেছে। না আমি না মনে পড়লে হবে না, আমি কথা প্রসঙ্গে তো বলতে হবে। করলা মিস করেছেন আপনি, হায়দার ভাইকে মিস করেন না? হায়দার ভাইকে তো মিস করেছি, কিন্তু ওইটাই তো আমরা শুনতে চাচ্ছি। আছে না যে ওই সময় ক্রেভিং হয়, তা আমার করল্লা আর আমরা এই দুটো জিনিসের ক্রেভিং হয়তো, যেগুলো পাওয়া যায় না ওইখানে। আচ্ছা, কিন্তু হায়দার ভাই তো ধরেন আটকে পড়লো, কারণ ওর হচ্ছে ভিসা নিয়ে একটা ঝামেলা বেঁধে গেল, কারণ ওর নাম কার সাথে জানি মিলে গেল। আমাকে তো মানে এটা খুব মজা ছিল, আমেরিকান ভিসা আমি তো পাবোই, আমি জানি, কারণ না পাওয়ার কি আছে। তো আমাকে বললো কি যে আমার চোখের দিকে তাকায় যে টুইন টাওয়ারে যে হামলাটা হয়েছে তার 3 নাম্বার যে আসামি সেটা হচ্ছে আপনি। আমি মানে নাম মিলে গেছে, নামের সাথে মিলে গেছে। সো এখন আসলে যদি ক্লিনটন তখন মনে ছিল না, বুশ দুই ছোট বুশ যদি আপনাকে এই করে তাও হবে না, 2.5 মাস আপনাকে এফবিআই ইনভেস্টিগেট করবে, তারপর হচ্ছে আপনাকে ভিসা দেওয়া হবে। আমি বললাম যে আমি কি করলাম, বললো যে আমি বললাম দেখেন আমি তো সেসিমি স্ট্রিট বাংলাদেশের প্রোডিউসার, আমি এই যে ইউএসএডির অফিস এখানে কালকেও আসছিলাম এইখানে, মানে আমেরিকান এম্বাসির ভেতরে। তো এটা তো আমি বুঝলাম না যে মানে আমি সারা জীবন এখানে 15-16 বছর একটা থাপ্পড়ও দিই নাই কাউকে। আমি কালচারাল সেক্টরে আছি, থিয়েটার করি, এরকম হওয়ার তো কোনো কারণ নাই। তো বলে না আসলে এটা হবে না, আপনার ইনভেস্টিগেশনটা করতে হবে। পরে ওরা ইনভেস্টিগেট করেছে, 2.5 মাস পরে ওরাই ফোন দিয়ে বললো যে আপনার ভিসা হয়ে গেছে, কিন্তু বাই দিস টাইম আমার বাচ্চা হয়ে গেছে, সব হয়ে গেছে। মানে ওই সময়টা আমি মানে ওই টাইমে আপনি একদম একা ছিলেন না? আম্মা গিয়েছেন, আমার মা গিয়েছিলেন। যখন প্রাকৃত হয় সেদিন আম্মা ছিলেন সাথে, কিন্তু মানে যেটা আছে না যে আম্মাও তো আস্তে আস্তে বয়স হয়ে গেছে এখন, তখনও তো 20 বছর আগে হলেও তখনও কম বয়স না। আর আমাদের দেশে যেভাবে সবাই বড় হয় তাতে তো আসলে এই মানে লেবারের প্রসেসটা তো সবসময় অপারেশন থিয়েটারের ভেতরে হয়, কেউ দেখে না, ওইখানে তো কেউ আসতেও পারে না। কিন্তু আমার যেহেতু নর্মাল ডেলিভারি আর পরিবারের সদস্যদেরকে আসতে দেয়, সো আম্মা ছিলেন আমার সাথে। কিন্তু আম্মা খুব পাজলড হয়ে গেছিলেন যে এইরকম একটা ঘটনার মধ্যে।
সাথে আমার আরেক বান্ধবী ছিল, কারণ আমি যেহেতু আমরা যেহেতু অন্য দেশের কথা বলার অনেক সময় সমস্যা হতে পারে, সেজন্য আমি স্পেশাল রিকোয়েস্ট করে ওকেও রাখছিলাম। বাহ। তো মানে প্রেগনেন্সিও যে খুব মানে প্রেগনেন্সির টাইমটা খুব ঝামেলা ছিল না, মানে আমি মোটামুটি ভালো সহজ প্রেগনেন্সি, বাট গিভিং বার্থ ইজ ইটস ভেরি টাফ। সো এটা হচ্ছে ন্যাচারাল ডেলিভারি, তো খুবই কঠিন জিনিস। তখন আমার মনে হতো যে ধরেন একটুখানি হাতে ওই যে হয় না মোমবাতির আলোতে হাত পড়লে, আগুনে হাত পড়লে হাত পুড়ে যায়, ব্যথা লাগে, সেটা তো অনেক ব্যথা লাগতো। আর মানে আমার মানে বাচ্চা হওয়ার পর আমি বুঝছি যে এগুলো কোনো ব্যথাই না আর কি, আসলে তো বাচ্চা হওয়ার ব্যথা তো এগুলোর থেকে সব কিছুর থেকে অনেক বেশি। কিন্তু তারপরে আমি বুঝলাম যখন আমি এই যে আমার অসুখটা যে হলো 21-এ, তখন আমি বুঝলাম যে আসলে ব্যথা কাকে বলে, কত প্রকার ও কী কী। ওইটাই হয়তো আজকে আর খুব বেশি কথা বলার দরকার নাই, কিন্তু ওইটা প্রসঙ্গটা টানলাম এই কারণে যে হায়দার মনে হয় যে সময়টুকু সে আমাকে দিতে পারে নাই ওই সময় প্রাকৃত যখন হয়েছে, মনে হলো যে মানে ও পূরণ করে দিল আর কি, এক্সট্রা বোনাস। মানে আমার জন্য যখন আমি অসুস্থ থাকলাম তখন যে কি করলো, এইটা তো ধরেন আমি তো চোখের সামনেই দেখলাম। আমি তো কিছু বলতে পারি না, কিছু করতে পারি না, পুরোপুরি প্যারালাইজড, কিন্তু কি হচ্ছে বাসার মধ্যে, কি করছে ও, সেটা তো আমি দেখতে পাচ্ছি। এবং সেটা তো মানে আনপ্রেসিডেন্টেড এরকম করাটা। পরে অবশ্য আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছিল, তুমি কিভাবে পারলা এত এইভাবে করতে। তখন সে আমাকে বলছে যে তুমি ছাড়া তো আমার আর কে আছে। ওইটা আমরা ভাইয়ার মুখ থেকে একটু শুনবো। তো আপুর অসুস্থতাটা সম্পর্কে যদি একটু ছোট্ট করে আমরা জানি, কে বলবেন? ভাইয়া বলবেন? ও এটা হচ্ছে বলে জিবিএস বলে, এই রোগটার সাথে আমি নিজেও পরিচিত ছিলাম না, নিত্রাও ছিল না। আমরা বেড়াতে গিয়েছিলাম ঢাকার বাইরে আমাদের একটা টিমের সাথে, দুরন্ত টেলিভিশনের আমার কলিগদের সাথে, সুমনা ছিল, সুনামগঞ্জে বোধ হয় না? না, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল। তো ওইখানে গিয়ে সে দেখি হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে, একসময় তো পড়েই গেল। তারপর তাকে আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনলাম। তো বাই দিস টাইম ফোন টোন করে ডাক্তারদের কাছে যেটা শুনলাম, জিবিএস, গুলেনবারি সিনড্রোম। নামটা শুনতে তো ভালোই লাগলো, গুলেনবারি সিনড্রোম, নতুন নাম, কিন্তু এটার এফেক্টটা কি হবে তো বুঝতে পারি না। তারপর দেখলাম আস্তে আস্তে সে পুরোটা প্যারালাইজড হয়ে গেল, একেবারে চোখ ছাড়া আর কিছু নড়ে না। এটা কোন সালের ঘটনা? 2021 ফেব্রুয়ারির 20 তারিখ। মানে করোনার কোভিডের টিকা, প্রথম টিকাটা যখন আসলো, টিকার পরে মানে আপনার টিকার জন্যই হচ্ছে বলে এটা, তাই সেটাই স্বাভাবিক। মানে বহু মানুষেরই এটা হয় টিকার আফটার এফেক্ট হিসেবে, রিঅ্যাকশন হিসেবে। এবং বাংলাদেশের ডাক্তার, উনি কুরাইশি সাহেব যিনি মূল ডাক্তার ছিলেন, উনি বলেছিলেন যে এটা একটা দীর্ঘ প্রসেস, তারপরে ইউ হ্যাভ টু বি মানে ধৈর্য ধরতে হবে। এবং এটা ওনার যেটা হবে, ওনাকে ভেন্টিলেশন দিতে হবে, উনি 4 মাস এরকম থাকবে, আস্তে আস্তে আবার ব্যাক করবে। বাট একটা ইঞ্জেকশন আছে অনেক দামি, ওটা যদি দেন তাহলে হয়তো 7-8 দিনে ব্যাক করতে পারে। আমরা ইঞ্জেকশনটা দিয়েছিলাম, কিন্তু ওটাতে কাজ হয়নি। এবং তারপর যেটা হলো যে ভেন্টিলেশনে চলে গেল, আমরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে দৌড়াই, ডাক্তাররা বলে উনি কালকে মারা যাবে, পরশু মারা যাবে, এগুলোই বলতো। তো আমি বলতাম যে আমাকে যেহেতু কুরাইশি সাহেব বলেছে যে মানে জিবিএস যেহেতু বাংলাদেশে ওইভাবে মানে চর্চা করে না, ডাক্তাররা বুঝতে পারে না, অনেকে নার্সরা তো বুঝতেই পারেনি যেটা কি রোগী, নড়ে না চড়ে না, একদম শুয়ে আছে। নার্সরা ধরে নিত যে আমার মনে হয় মানে এমনি যেটা প্যারালিসিস সেটা হয়েছে, তার মানে আমি তো চিন্তাও করছি না, এটা ওনার মনে করতো। কিন্তু জিবিএস রোগটাতে শুধু পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা অ্যাটাক্ট হয়, এবং ওইখানে হচ্ছে পেরিফেরাল নার্ভের উপরে একটা ফ্যাট কোটিং আছে, ওইটা জাস্ট অ্যাটাক করে হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেলগুলো, এবং ওটা মানে ইয়ে হয়ে যায়, নাই হয়ে যায়। তার ফলে যে কোনো ব্যথা, মানে যে কোনো কিছু, স্পর্শ বলেন যাই বলেন, পেরিফেরাল নার্ভ যেহেতু, সমস্ত কিছুই আমার অনেক গুণ বেশি লাগে। না আমি যে শুয়ে আছি, আমি যে এই জায়গাটার উপর শুয়ে আছি, সেই জায়গাটাতে যা কিছু আছে সব আমি টের পাই, এবং মনে হতো যে ধরেন একটা বিছানার চাদর যদি একটুখানি ভাঁজ হয়ে থাকে, মনে হয় যেন পিঠটা কেটে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, এরকম ফিলিং হয় আর কি। মানে সারাক্ষণ একটা ব্যথা, কারণ আমার সারা শরীরের কোথাও নার্ভের উপরে কোনো স্পঞ্জ নাই আর কি, যদি এইভাবে চিন্তা করেন যে নার্ভ থেকে যা আমরা ব্রেইনে নিতে পারি সেটার মাঝখানে কোনো ব্যারিয়ার নেই, দেয়ারফর ইট ইজ রিয়েলি ব্যাড। এবং আমাকে সার্বক্ষণিকভাবে প্রচুর মানে পেইন কিলার দিয়ে রাখা হতো, পেইন মেডিকেশন। মানে এটা কি ডাক্তার কিংবা ভাই আপনারা জানতেন যে এরকম
পেইনটা হচ্ছে বা হয় এই ব্যাপারটা সে পেইনটা ব্যাপারটা আমরা আগে তখন তো বুঝতে পারি নাই, কারণ তখন তো আমরা দেখতাম যে ও তো একেবারেই মানে ও তো কিছু আমি তো বলতে কিছু বলতে বলতে পারছে না। পারতাম হ্যাঁ, না। 4 মাস সেটাই তো সেজন্য কথাই বলতে পারেনি। হ্যাঁ। ওইটা আমরা বুঝলাম পরে। আচ্ছা ডাক্তাররা বলেছিল যে মানে ওর নার্ভ মানে যে টিস্যু যেগুলো আছে সেগুলো হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু ওর যে ব্যথাটা আমরা বুঝতে পারি নাই। কিন্তু এটার পর ওষুধটাও কিন্তু এটাই ছিল যে যত বেশি তাকে ম্যাসাজ করা যাবে ওইটা আস্তে আস্তে মানে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে। এবং যখন 1 মাস হাসপাতালে থাকার পরে যখন আইসিইউতে ছিল, আমি একদিন ডাক্তারকে আমিই বললাম যে এক কাজ করে ওকে বাসায় নিয়ে যাই। ডাক্তার বললো আপনার কি মাথা খারাপ হয়েছে, আইসিইউ রোগী বাসায় নিয়ে যাবেন, কি ফাইজলামি করেন আমার সাথে? তো আমি বললাম শোনেন, আপনারা তো আইসিইউতে কি করতেছেন, তাকে ভেন্টিলেশন দিচ্ছেন, একটা এসি রুম, নার্স, সাকশন মেশিন, এগুলাই তো। তা আমি যদি বাসায় অ্যারেঞ্জ করি তাহলে কি সমস্যা? তো উনি আমার দিকে রাগ করে তাকায় বললো যে সন্ধ্যার সময় আসেন কথা বলি। তো সন্ধ্যার সময় গেলাম, বললো যে আপনি বুদ্ধিটা খারাপ বলেন নাই, কিন্তু এটা কেন চিন্তা করলেন, আপনি কি ডাক্তার? আমি বলছি না, এটা কমন সেন্স থেকে আমার মনে হয়েছে যে আমরা যদি এটা অ্যারেঞ্জ করতে পারি বাসায়, ও তাড়াতাড়ি সুস্থ হবে। কারণ আইসিইউতেও আমাদের দেখে সারাদিনে 2 বার, সকাল 12টার সময় 10 মিনিট, রাত 8টার সময় 10 মিনিট বা 5 মিনিট। আর কিন্তু বাসায় তো আমরা সারাক্ষণ তার পাশে থাকবো, সবাই মিলে তাকে মাসাজ করে Right. করে আস্তে আস্তে ঠিক করে ফেলবো। তারপর উনি বললো ঠিক আছে আপনি এক কাজ করেন, আপনি সমস্ত মেশিন কিনেন তাহলে। আমি ভেন্টিলেশন মেশিন কিনলাম, এগুলো অনেক কস্টলি মেশিন। হ্যাঁ স্বাভাবিক। তো সবকিছু কিনে বললো যে আপনি আগে আমাদের ইয়ের মধ্যে রাখেন 1 সপ্তাহ হাসপাতালের কেবিনে। এবং কেবিনে আমি বাইরের নার্স যাদেরকে আমি নিয়োগ দিলাম বাসায় পরে, ওদেরকে নিলাম, সমস্ত মেশিনপত্র কিনলাম, মানে হাসপাতালের কোনো কিছু ব্যবহার করলাম না। আচ্ছা এবার 7 দিন থাকার পরে ডাক্তার বলে এবার নিয়ে যেতে পারেন বাসায়। বাসার একটা রুমকে আমরা ওইভাবে একেবারে হাসপাতালের মতো বানালাম। 3 জন নার্স মানে 8 ঘন্টা পরে পরে আসতো, ওদের জন্য থাকা টাকা, পুরা বাসা একটা হাসপাতাল হাসপাতালের সিচুয়েশন। আর situation। তখন যেহেতু করোনার সময় ছিল, ডাক্তার খালি একটাই বলেছে যদি করোনা হয়ে যায় তাহলে কিন্তু আর আপনি ব্যাক করাতে পারবেন না, সো বি কেয়ারফুল অ্যাবাউট মানে লোকজন আসা টাসা ইত্যাদি। তো ওই লোকজন আসার ক্ষেত্রেও অনেক রকমের মানে নিয়ম কানুন রেস্ট্রিকশন করতাম। অনেকের সাথে খারাপ ব্যবহার করছে যে না আসার দরকার ছিল না, কেন আসছেন, বাইরে থাকেন বা অন্য রুমে থাকেন। আমরা কয়েকজনই আসলে ওর রুমে যেতাম। তারপরে ওই বাসায় আসার পরে না 1 সপ্তাহ পরে প্রথম আঙুলটা একটু নাড়ালো সে। এবং ওইটা নিয়ে আমাদের উত্তেজনা দেখে যে প্রথম ওই দিন আসছে যে ব্যাপার কি, এদের এত উত্তেজনা মাত্র এতটুকু আঙুল নড়ছে, কিন্তু মানে পুরা দেহের মধ্যে খালি এরকম হয়েছে, মানে একটা জাস্ট 2 সুতা মুভমেন্ট হয়েছে আঙুলের। এইটা দেখে আমাদের উত্তেজনা মানে দেখে সবাই একটু মানে অবাক যে এত উত্তেজনা কেন, কারণ আমরা তো 4 মাস ধরে দেখতেছি সে একেবারে ফ্ল্যাট, তার কিছুই নড়ে না। তারপরে বাসায় মোটামুটি প্রত্যেক দিন ওই যে ডাক্তাররা ওই Physiotherapist আসতো। ফিজিওথেরাপিস্ট আসতো, ইবনে সিনা থেকে ওরা রক্ত নিত, প্রতিদিন টেস্ট করতাম আইসিইউতে যেটা করে প্রতিদিন পুরো বিষয়টা। তারপর হতে হতে দেখলাম আবার সিও তাকে ধরে গেল, হেপাটাইটিস সি, আচ্ছা সেইটার আবার শুশ্রূষা করা হলো। আমার কাছে আসলে মনে হচ্ছে কি যে এর আগে তো আমার করোনা হয়েছে, ও সারাক্ষণ আমার পাশেই ছিল। আমাদের কাছে মনে হচ্ছে ও যদি আমার ওয়াইফ না হতো, আমরা যদি বিয়েও না করতাম, মানে আমরা যে বন্ধুই থাকতাম, মানে এরকম বন্ধুই থাকতাম আসলে আমরা, আমাদের এই টার্মটা আসলে সেই জায়গায় আছে। মানে আমরা যদি একেবারে সংসার না করতাম, মনে হয় যে আমাদের বন্ধুত্বটা কিন্তু থাকতো। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে সবসময় যে নিত্রাকে আমি কোনো ছেড়ে দিব, ও আমাকে ছেড়ে দিবে, এটা আসলে হবে না। তো আমরা আসলে চেষ্টার আমরা মনে হয় আমরা আসলে আমাদের দুজনের সবচাইতে মানে চরম ভালনারেবল সময়টা দেখে ফেলছি, এবং আমরা জানি যে আমরা এইটাই, তার ফলে এত বেশি দেখে ফেললে, এত বেশি জেনে ফেললে there is actually no other way যে আপনি তার হাত ছাড়তে পারবেন না। এবং আমরা যেহেতু একজন আরেকজনের পাশে দাঁড়ানোর ব্যাপারটা এটা কোনো কম্পিটিশনও না, এটা কিছুই না, এটা জাস্ট এছাড়া আর মানে আর কি মানে এটা কি করতাম। আসলেই তাই, ভালোবাসা বোধহয় এটাই, মানে এটা ছাড়া আসলে কি ডেফিনেশন, কি আলটিমেটলি ডেফিনেশন দিয়ে তো ভালোবাসা আমি যাই না, এটা জাস্ট ফ্রেন্ডশিপ। আমাদের যে বন্ধুত্ব, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যে এটা যদি এর আগে যদি আমাদের দুইজনের মধ্যে যদি ডিভোর্স হয়ে যেত, তাও কিন্তু আমি হয়তো এইটাই করতাম নিত্রাকে বাঁচানোর জন্য। মানে সেটা হচ্ছে আমার কাছে মনে হয়।
যে এইটাই মানে বন্ধুর প্রতি ভালোবাসা, কারণ আমরা আসলে হাজবেন্ড ওয়াইফ এখন হইতে পারি নাই, বন্ধুই আছি। হাজবেন্ড ওয়াইফ হওয়া যায় কিভাবে? জানি না আমরা আসলে। বাঙ্গু বাঙ্গু বেটা হবো, এই, হ্যাঁ। বাসায় গেলাম, কই আমার চা দাও, ই দাও, এটা দাও। খাইতে বসে আমার ডিমটা ছোট কেন? ডিম ছোট কেন, ডিম তো আমিই খাবো। যেমন একজন বলছে, একটা জোকস বলছে যে এক লোক আসছে, তো ভদ্রমহিলা ই করছে যে আজকে হাজবেন্ডের কিচ্ছু করবো না, মানে বাংলাদেশের লোকজন যা করে। তো বলছে যে এই গামছাটা কই, তো বলছে যে ওইখানে। তো বলছে যে ভাত কই, বলছে যে টেবিলে। তো বলছে পানি কই, বলছে যে কলে। তো বলছে আমার লাঠি কই, আমি কি দিতেছি না, দাঁড়া সব দিতেছি। এইটা হচ্ছে মানে বাংলাদেশের চালচিত্র চরিত্র। সেটা আমাদের নাই আর কি। সেটা নাই, আমরা কখনোই মানে এটা দাও, ওইটা দাও, হ্যান দাও, ত্যান দাও, এগুলোর মধ্যে আসলে ছিলাম না। কিন্তু যখন একজন আরেকজনকে লাগে তখন আমরাই একজন আরেকজনের জন্য আছি। মানে সংসার যে বা পরিবার যে বন্ধুত্বপূর্ণ হতে পারে তার একটা জলজ্যান্ত উদাহরণ আমরা বলতে পারি। এরকমই তো হওয়া উচিত, এরকমই তো আমাদের ওই জায়গায় পৌঁছানো উচিত যে একজন যদি আরেকজনের বিপদে পাশে না থাকি। এবং গ্রামে কিন্তু এটাও হয় যে অসুস্থ স্ত্রীকে সবাই ফেলে উপর্যুপুরি পেটাচ্ছে, ফেলে চলে যাচ্ছে। মানে গ্রামে না, এটা শহরেও হয়। করোনার সময় করোনার সময় আমি দেখেছি আমাদের এক বন্ধু, ওর ওয়াইফ এসেছিল আমেরিকা থেকে, ওর যখন করোনা হয়েছে চলে গেছে, ওয়াইফ চলে গেছে। এবং এটা আমার মনে হচ্ছে যে ভদ্রলোক এত অসুস্থ হয়ে গেছেন যে উনি পড়ে গেলেন, মানে ইয়ে থেকে পড়ে ওনার মাথা টাথা ফেটে গেছে ইত্যাদি, কিন্তু ওনারা চলে গেছে। এখন আমি এটা শুনে আমি খুবই মানে অবাক হয়ে গেছি যেটা কিভাবে সম্ভব। তখন ও আইসিইউতে, আমি ওইখানে আইসিইউর বাইরে বসে আছি সারাক্ষণ। হ্যাঁ, আর আমি কেমনে চলে গেল। কিন্তু এরকমও আছে, মানে একদম নাই তা তো না। আবার ধরেন ওইটাও তো দেখলাম যে আমার জিবিএস হওয়ার পর আবার আরেকজনের এরকম হলো। তখন তো সবাই আমাদেরকে ফোন করতো, যেহেতু হায়দার অনেক কিছু ম্যানেজ করেছে ওই সময়। তো তখন দেখা গেল ওনার ওয়াইফ বাচ্চারাও আসবে কি আসবে না, এই আসে করে 2 মাস পরে আসলো। আসার পর আমি একদিন ওনার সাথে ফোনে কথা বললাম, যেহেতু আমি ওনার সাথে শেয়ার করতে চাইলাম। এবং তখন আমি অবাক হয়ে আবিষ্কার করলাম যে উনি পুরোটাই মানে বাইরের লোকের কাছে ছেড়ে দিয়ে উনি ওনার মতো আছেন আর কি। সো এটা আমার কাছে খুব জরুরি ছিল যে যখন আমাকে বাসায় আনা হয়েছে আমি খুবই ভয় পেতাম তখন, সব সময় আমি ভয় পেতাম, কারণ আমার মানে ভয়টাই সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ, যে আমি পরের নিঃশ্বাসটা নিতে পারবো কিনা, কারণ আমি যেহেতু ভেন্টিলেটরে ছিলাম, তাহলে আমি তো আসলে নিজে নিঃশ্বাস নিচ্ছিলাম না। এবং নিচ্ছিলাম না, এইটা আমাকে প্রবলভাবে মানে এফেক্ট করেছিল। এবং আমি খুবই ডিপ্রেসড ছিলাম। আমি শুধু মানে ভাবতাম মেয়ের কথা, যে ওর জন্য আমাকে বেঁচে থাকতে হবে ইত্যাদি। কিন্তু ধরেন পুরো সময়টাতে যে বাসার মানুষজন যখন আশেপাশে থাকলো, বিশেষ করে আমার মা, কারণ আছে না যে পরিবারে এমন একজন থাকে যে সব সমস্যার সমাধান করে দিতে পারে। আমার জন্য হচ্ছে আমার মা। হ্যাঁ, পারুক বা না উনি সব সমস্যার সমাধান করে দেবে। কিন্তু ওইটার ফলে যেটা হলো যে আমার মনে হলো যাক আমি এখন সেফ জায়গায় আসছি। কিন্তু আসার পথেও কিন্তু প্রবল ভয় ছিল আমার, যে এই বুঝি আমার ভেন্টিলেটরটা গেল। ব্যাপারটা যে হাসপাতাল থেকে যে আপনাকে বাসায় নিয়ে যাচ্ছে সেটা তো আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আমি তো সবই বুঝতে পারছি। তখন হচ্ছে টেনশনটা বেড়ে গেল যে বাসায় নিয়ে যাচ্ছে আমার কি হচ্ছে, মানে আমি অনেক ভয় পেয়েছিলাম পুরো সময়টাতে। আমার ওইটাই ছিল সবচেয়ে বড় কথা, যে আমি কিভাবে উঠবো, মানে আমাকে নিবে কিভাবে উপরে। তারপরে প্রতিটা জিনিসই আমার খুব ভয় ছিল, সারাক্ষণ মনে হতো যে এখনই দমটা চলে যাবে। সো ওই দিন যে দেখে ফেলছে তাকে আসলে ভয় দেখানোর কিছু নাই। এটা আমি বুঝতে পারি, এটা আপনারা বুঝতে পারি। রাজপথে যখন আপনার কথার পদ্ধতি কিংবা হচ্ছে যে শক্তি দেখতে পাই আপনার চোখে, তখন বোঝা যায় যে একে দমানোর মতো সাহস বোধহয় খুব কম লোকেরই হবে। মানে কিন্তু আমার কিন্তু ভয় লাগতে পারে ভিতরে, কিন্তু আপনার চোখে সেই আগুনটা আমরা দেখতে পাই। রাজপথে যেই সামিনাল উৎফাস, সেটা আসলে আমাদের সাথে ওইভাবে কখনো আমরা দেখি, কিন্তু সবাই মনে হয় আমাকে ওইভাবেই চিনে। আমার খেয়াল আছে 3 তারিখ মনে হয় 3রা আগস্টে আমি ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাই দিয়ে আমি অফিসে যাচ্ছি। না 3 তারিখ না, এটা হচ্ছে 31 তারিখ বা 1 তারিখ এরকম সময় আগস্টে। হ্যাঁ, তো ও
ওকে আমি বললাম, ওর অবস্থা দেখে বললাম এক কাজ করো, গাড়িটা তুমি রেখে দাও, আমি সিএনজি দিয়ে অফিসে চলে যাই। তা আমি সিএনজি দিয়ে যাচ্ছি, ও গাড়ি টেনে, অনেক শিক্ষককে ঢুকতে দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় ইয়ের সামনে, শাহবাগে। জাদুঘরের সামনে, শাহবাগে। তো ওইখানে আমার সিএনজি আসলো, এসে তো আটকে গেল আর কি, কারণ ওইখানে অনেক গ্যাদারিং চলতেছে, ও চিল্লাইতেছে পুলিশের সাথে। তো আমি সিএনজি আমার বলতেছে, দেখেন দেখেন স্যার, বেডিটা কেমনে চিল্লাইতেছে। আমি বললাম যে এটা আমার বউ। তবে সে আমাদের ঘুরে তাকাইল, আপনার বউ মানে? আমি বলছি, আমার বউ এনে চাকরি করে, তাদের চলেন আপনি, আপনার দুটো মারবো। ছুটছে। তারপরে ডাক্তার যাইতে যেতে বলে, আপনার বউ এটা এমন ঝগড়া করতেছে, পুলিশের লগে, আমার সাথে করেন। ও আচ্ছা, ও আর বুঝতে পারে মানে আমার জন্য তার দুঃখে লোকটা এত ভালো, মানে ওই মুহূর্তে সে চিন্তা করতেছে যে বাইরে পুলিশের সাথে সে এরকম ঝগড়া করতেছে, কি পরিমাণ ধোলাই দেয়। ওই জন্যই তো আমি বললাম, আমি কিন্তু আসলে এত খারুস না, সারাদিন হাসি আমি। সেটাই তো, মানে বাইরের মানুষ যেটা ভাবে, আসলে সংসারে আমরা আসলেই কি সেরকম কিনা। আমরা তো মানে ব্যক্তি মানুষ, বা যখন আমি সাংসারিক মানুষ কিংবা আমার পরিবারের সাথে যখন আমরা থাকি, তখন তো সম্পূর্ণ আলাদা। আপুর কাছে জানতে চাই, ভাইয়া হচ্ছে এই আলাদাটা কেমন হয় সে সংসারে এবং সংসারের বাইরে? অনেক আলাদা। বাইরে তো ধরেন আপনাদের মানে প্রফেশনাল, বিশেষ করে টেলিভিশনগুলোতে যেখানে ও চাকরি করেছে, ওকে তো সবাই অনেক শ্রদ্ধা সম্মান করে, অনেক মানে রিজার্ভ মানুষ বলে মনে করে কিনা জানি না আমি অবশ্য। তো বাসায় গিয়ে যা করতে থাকে আমরা খালি আসি। তবে এটা ঠিক যে ও যখন বাসায় ঢুকে তখন বাসার মধ্যে একটা মানুষ আসছে এরকম মনে হয়। আমি আর আমার মেয়ে তো দুজনে একটু মানে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, বাবা আসছে মানে একটা বাসার মধ্যে একটা হুলস্থুল, এদিকে একটা চিল্লাচিল্লি, ওইদিকে একটা হাসাহাসি, ওইদিকে একটা গান, মানে একটা সব একটা বাসায় ও আছে, বাসায় মানুষ আসছে, আচ্ছা ঠিক আছে এইটা আছে। আর হচ্ছে খুবই আমার মা একটা কথা বলতো, সেটা অবশ্য এখানে বলা ঠিক হবে না, যে মানে আতকি আর কি। আতকি? আতকি শুনেন নাই কখনো? আমি শুনিনি না। আতকি হচ্ছে, এটা বোধহয় ময়মনসিংহের লোকজন বলে। আতকি হচ্ছে যে একটুতেই ও মরে গেলাম রে, আমি কালকেই মরে যাচ্ছি, এরকম। ননির পুতুল। ননির পুতুল না, ননির পুতুল এটা বোঝাই যায় যে খুব একটুতে এরকম আর কি, মরে গেলাম, মানে ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া। আরে বাবা, অসাধারণ, অসাধারণ। আচ্ছা, আমরা আমাদের আজকের এপিসোডের প্রায় শেষের দিকে চলে আসছি। আমি ছোট্ট আমাদের একটা সেগমেন্ট আছে যেখানে আমরা আপনাদের কাছে মানে আপনাদের সময়কার থেকে শুরু করে এখনকার সময়ের ভালোবাসার গল্প তো শুনলাম যে আপনাদের জার্নিটা কীরকম। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখনকার জেনারেশন যারা জেন জি যাদেরকে বলছি, এরা এদের কমিউনিকেশনের সুবিধার্থে কিছু শব্দ বের করেছে। তো সেই শব্দগুলো আমরা কতটুকু আমরা তো মানে আমি আর মিস্টার ডিস্টার্ব তো মিলানিয়াল না, আজকে একটু নামটা অন্যভাবে বলো। আজকে আমি একদম ডিস্টার্ব করি নাই, মানে এই যে গল্প, মানে যে গল্প, মানে যে গল্প না, যে সত্য আমাদের সামনে উন্মোচিত হলো, এরপরে হচ্ছে আমি কিভাবে এর মধ্যে ডিস্টার্ব। দেখো, আমি খুব ভদ্র নম্রভাবে অনেক সুন্দর করে কথা বলছি আজকে, তাই না? তুমি তোমার মানে স্বাধীন মিউজিককে বলো তোমার নামটা চেঞ্জ করে দিতে, আমার কিছু করার নাই। না, এটা তুমি বলো, আমার নিজের কথা কিভাবে বলি, আমার লজ্জা লাগে না? এরপরে হচ্ছে এই জেনজিদের যে ওয়ার্ডগুলো আছে এইগুলো আপনারা বলবেন। এরপরে আপনাদের সময় আপনারা কি ধরনের শব্দ ব্যবহার করতেন, সেই শব্দগুলো আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে প্রথম শব্দে যাই। ক্যাপ মানে কি? CAP। ও মাই গড, আমার কোনো ক্লু নাই। মানে যে কোনো কিছু যা মনে আসে তাই, আমাদেরও কোনো ক্লু নাই। না, আমার হাতে টুপি। আচ্ছা, টুপি দেয়া। ওকে, জেনজিদের ডিকশনারিতে ক্যাপের মানে হচ্ছে লাই অর ফলস ইনফরমেশন। ক্যাপ টুপি পরিয়ে দিয়েছে, মানে মিল আছে কিন্তু। আর ওই যে আমরা বলি না টুপি পরা, আমার টুপি পরাই দিছে রে। আচ্ছা, আমরা নেক্সট ওয়ার্ডে যাই। ভাইব। ভাইব তো মানে আর কি, ভাইব আর কি না, ওটা মানে না, মানে জোশ জাতীয় কিছু একটা, বা ভাইবে থাকা, রাইট? অনুরণন হইতে পারে।
দ্য ওভারঅল মুড অর অ্যাটমসফিয়ার, ভাইবটাই এমন হ্যাঁ, ছিল, Vibe-টাই এমন ছিল। নেগেটিভ বা পজিটিভ যে কোনো ধরনের কিছুই হতে পারে। ওকে, এবার রিলেশনশিপের একটা টার্ম, ঘোস্টিং। হ্যাঁ, এটা আমি জানি মনে হয়, হঠাৎ করে নাই হয়ে যাওয়া আর কি। বাহ। ভাইয়া জানতেন না আজকে জানতেন? ওকে, আমাদের এখানে আবার হচ্ছে দুইটা, একটা হচ্ছে হোস্টিং আর আমি যেটা করি সেটা হচ্ছে গোস্টিং। আপনার তুমি তুমি যদি যদি গ্যাস লাইটিং, তুমি গ্যাসলাইটিং জানো তো না? জি, জানি। আরে বাহ, তুমি তো জানো। হ্যাঁ, যাই হোক। ওকে, নেক্সট ওয়ার্ড, হ্যাঁ। সাস, SUS। এটা শুনছিলাম কোথায় জানি, ভুলে গেছি, যেহেতু আমার নিজের ব্যবহারের মধ্যে পড়ে না, তো এই জন্য মনে নাই। ওকে, মানে কি মনে হচ্ছে শব্দটা শুনে? সাস, See you soon. সি ইউ সুন। আচ্ছা, আপু? না, হইতে পারে see you soon। না, ওটা তাহলে সিস হবে, ইউ তো ওয়াই দিয়ে হবে। সি See, আচ্ছা, জানি না। হ্যাঁ। সাসপিশাস অর কোয়েশ্চেনেবল। Oh, questionable. হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে বপ, BOP। কি হতে পারে? অক্সফোর্ডে বব বলে একটা জিনিস ছিল, পার্টি। Bop. ওকে, কাছাকাছি। তাই? হ্যাঁ, মানে পার্টির কোনো একটা এলিমেন্ট হলেও হতে পারে। মানে বয়ফ্রেন্ড? না, না, বয়ফ্রেন্ডের সাথে পার্টি বয়ফ্রেন্ডকে নিয়ে গেছে পার্টিতে, পার্টিতে। না, বয়ফ্রেন্ডকে ছাড়াও পার্টিতে যায় তো মানুষ ভাইয়া। তাই নাকি? কিটি পার্টি। গার্লফ্রেন্ড নিয়ে কিটি পার্টি। ওটা কি পার্টি হয়? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া পার্টি, পার্টি আর কি। পার্টি প্রচুর খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াই হবে, মানে আচ্ছা, ড্রিঙ্ক। না, এটা হচ্ছে গুড সং অর ট্র্যাক, মিউজিক ট্র্যাক আর কি, Music track, okay. সেটাকে ওরা বপ বলে। আচ্ছা, আচ্ছা, নেক্সট ওয়ার্ড, ড্রিপ, DRIP। আমি শুনি না এটা। ড্রিপ তো হচ্ছে ওই যে কি বলে, ইন্ট্রাভেনাস। অসুস্থ থাকার ফলে এইসব। অন্য কিছু? না, ওকে, স্টাইলিশ অর ফ্যাশনেবল ক্লোদিং অর অ্যাক্সেসরিজ, ওরে বাবা, সেগুলোকে হচ্ছে ড্রিপ। এটা মনে হয় তুমি বাক্য রচনা সহ বললে ভালো হতো। এটা একদম নাই আমার হিসাবে। ওকে, নেক্সট ওয়ার্ড, লিট, লিটারালি। সামথিং এক্সাইটিং অর এক্সেলেন্ট। না, আমরা একদমই বকলম। আমরাও বকলম। আমরা এই শব্দগুলো গোস্টিং আর ভাইব ছাড়া মনে হয় আমি সবগুলোই আমার অজানা ছিল। ওকে, নেক্সট, টি। না, লিড কি? ও, লিড হচ্ছে সামথিং এক্সাইটিং অর এক্সেলেন্ট। ও আচ্ছা, এক্সেলেন্ট। ওকে। টি হচ্ছে গসিপ। এটা আমি জানি। ঠিক আছে। আপনি আমার থেকে অনেক বেশি জানেন, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। কি গসিপ হলো? কারণ এটা আমি আর প্রাকৃত করতাম, তাই। আচ্ছা, মানে gossiping। প্রাকৃত যখন ছিল দেশে। হ্যাঁ, সে যে বলতো, মা টি আছে আসো। ও, মানে এইটাই বললাম তোমাকে যে এইটা হচ্ছে বাক্য রচনা সহ বলো, তাদের আমাদের রিলেট করতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ার্ড, সল্টি। সল্টি মানে একটু ছ্যাঁত করতেছে এরকম। ভাইয়া একটা বলেন। সল্টি মানে মানে খুব পছন্দ করছে না, এরকম কিছু একটা। কাছাকাছি, বিটার অর আপসেট ওভার সামথিং মাইনর, খুব ছোট অল্প বিষয়। কিছুতে ট্রাইফল কিছু নিয়ে, হ্যাঁ। যে কেমন ছেলেটা, কেমন একটু সল্টি, মেয়েটা কেমন একটু সল্টি। পরে আমার জিজ্ঞেস টেস্ট করলি কেমনে, আমরা বলতো যে আছে দোস্ত, আসো দোস্ত, কারণ এটাও ঠিক নাই। সুবিধা না। ওকে, লাস্ট ওয়ার্ড, পুকি। এইটা তো পারি। আচ্ছা, আপু আপনি বলেন না, ভাইয়া দেখি কি বলে। পুকি, পুকি মানে হ্যালো আর কি। হ্যাঁ, কি? আরেকটা অপশন দিলাম আপনাকে, আরেকটা বলেন কিছু। আমি আসলে আপনি যে বলেন, মানে কি মনে আসছে? এই গভর্নমেন্টটা হচ্ছে পুকি, আচ্ছা, মানে সফটি। মানে সফটি। Someone who is likable.
পছন্দের। হ্যাঁ। প্রিয় তাই প্রিয়। প্রিয় আর আমি হচ্ছে গিয়ে শুনেছিলাম, যদিও এটার সাথে এটা এখানে লেখাটা তো মিলছে না, হ্যাঁ যে এখনকার বয়ফ্রেন্ডদেরকে নাকি পুকি বলে। ওই তো লাইকেবল, মানে Likeable. আদুরে, ব্যাপারটা হচ্ছে অনেক বেশি আদুরে, হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ। ওকে, আমাদের এই যে শেষ। এই রাউন্ড শেষ। এই রাউন্ড শেষ, কিন্তু রাউন্ড তো এটার অংশ বিশেষ রয়ে গেছে না। আপনাদের সময় ভালোবাসার টার্মগুলো কিভাবে ব্যবহৃত হতো? মানে যেমন হচ্ছে মুরব্বীদের কণ্ঠে শোনা যায় এরকম যে লাইন মারা, যে ওই পোলাটা ওই মেয়ের লোকে লাইন মারতেছে। মানে আপনাদের সময় তো ভালো লাইন টাঙ্কি বাজ। মারতেছে। টাঙ্কি মারতেছে, রাইট? আপনাদের সময় এরকম টার্মগুলো মানে ছিল তো। কেমন টার্ম ছিল? কি কি টাঙ্কি এরকম? মারতেছে ছিল লাইন মারার বদলে। যেমন ও যেটা কি বললো, পুকি বোধহয় না কাউকে বলা যাইতো, মানে এটা ছিল খারাপ গুণ না, হ্যাঁ, 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 যে ওয়াই উড ইউ, মানে এরকম একজনের প্রতি আদুরে আবার কি, এটা তো খারাপ, নেগেটিভ। আচ্ছা, বরং সল্টিটা পজিটিভ। মানে মেজাজ দেখাচ্ছে, মানে তো তার একটা গাটস আছে, তার একটা পার্টস আছে, এইসব আর কি। আমাদের সময় আসলে কি ওয়ার্ডস ছিল আমার ঠিক মনে পড়ছে না ওইভাবে। হ্যাঁ, সেটা তো অবশ্য অনেক আগের কথা, মনে পড়ারও কথা না। সময় সময় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওখানে শব্দ থেকে বললে আমি হয়তো মনে করতে পারবো। যেমন যেমন মিথ্যা, যে ক্যাপ, হ্যাঁ ক্যাপ হচ্ছে যে মানে ধোকা দেয়া, তাই তো? মানে কাইন্ড অফ ধোকাই তো দেয়া, হ্যাঁ। রাইট? ধোকা দেয়া কি ছিল, যে চাপা মারা বা এইসবই হইতো। যেমন হচ্ছে গুল মারা, গুল মারা, হ্যাঁ, গুল। হ্যাঁ, গুল মারার গুল মারা কিন্তু শব্দটা কিন্তু গপ্প এখন করা, হ্যাঁ, গপ্প, ওটা হচ্ছে গপ্প করা, মানে আমার না, বাবা গুল হচ্ছে মিথ্যা মিথ্যা মানে কথা। মিথ্যা কথা ওই তো বলা। গপ্প, মারিস না বলতো, মানে গুল মারিস না। গুল মারিস মারিস না, না। গপ্প দিস না আর কি, হ্যাঁ। আই মিন গপ্প দিস না এরকম না। যেমন হচ্ছে ব্রেকআপের একটা সময় ব্যবহৃত কাট হয়ে গেছে। তাই হ্যাঁ, যে কিরে, আপনারা শুনেছেন কাট হয়ে গেছে? যে কিরে তোর না একটা গার্লফ্রেন্ড ছিল, কাট হয়ে গেছে দোস্ত, ও কাট হয়ে গেছে। কাট হয়ে গেছে। না, কার্ডটা আমাদের অনেক পরে। পরে আমাদের আসছে। পরে। আমাদের সবাই স্ট্রেট বলতো যে হ্যাঁ। ভাগছে। ভাগছে, দ্যাটস আ ওয়ার্ড, ভাগছে। খুব সুন্দর ওয়ার্ড। নাই, কিরে তোর গার্লফ্রেন্ড কই? ভাগছে দোস্ত। ব্রেকআপ জিনিসটা এত সহজ ছিল, মানে ব্রেকআপ তো সহজে মুখ দিয়ে বেরোতো না। বের হতো না। আর আগে আসলে ভাগতো কম তো, এটা লাগতো তো লাগতো, এটা লাগতো আর ভাগতো না, এই যে দেখেন না আমাদের অবস্থা। প্রয়োজনে জোর করে রাখতো তো ভাগতো না। তবে একটা জিনিস তখন বলতে পারি নাই, মনে হচ্ছিল যে ভাই বলতেছিল যে এই তো চাকরির ব্যাপারে, চাকরি ভাই একটা ছাড়ে ওর চেয়ে বেটার একটা পায়, একটা ছাড়ে এর চেয়ে বেটার একটা পায়, মানে চাকরির ব্যাপারে মানুষ অন্যান্য দ্রব্যাদি কিংবা এরকম, ধর একটা গাড়ি আগে এক্সকরলা চালাইতো, ওইটা বিক্রি করে দিয়ে সে হয়তো একটা এর চেয়ে বেটার কিছু একটা ল্যান্ড ক্রুজার কিনলো, মানে বেটার পায়। ওই একটা জায়গায় গিয়ে মানে এরপরে ভালো পাবো কিনা এটার কিন্তু সম্ভাবনা শতভাগ বলা যায় না, সেটা হচ্ছে একমাত্র ওয়াইফ। সেটা আসলে পারবো না, আসলেই পাবো না। সেটা হচ্ছে ব্যাপার। আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমি যত মানুষের সাথে মিশছি তার মধ্যে আমার মানে ফ্রেন্ড হিসেবে নিত্রাই বেস্ট। বাহ, অসাধারণ। হ্যাঁ, একেবারে বন্ধু হিসেবে নিত্রাই বেস্ট। আমারও ওইরকমই মনে হয়। বেটার কিছু আমি পাইনি আসলে এর চেয়ে বড় কথাও আসলে হয় না যে বন্ধু হিসেবে লাভ ইজ ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ, রাইট। আরেকটা জিনিস Friendship কি, is love. আমরা আসলে এত লম্বা সময় হয়ে গেছে, তখন তো ছোট ছিলাম, মানে একদম বাচ্চা ছিলাম। ধর আমার প্রাকৃত এখন যেরকম বয়স, তার থেকে 1-2 বছর বড় ছিলাম। এরকম একটা বয়স থেকে একসাথে, তো তার ফলে পৃথিবীকে দেখা, আমাদের দুজনের পড়া ঝগড়াঝাটির মধ্যে দিয়েই তো আমরা আসলে আমাদের ওয়ার্ল্ড ভিউটা তৈরি করেছি। বা আপনি যদি এটাকে ভুবন ভিক্ষা বলেন বা বিশ্ব দৃষ্টি বলেন, যেটাই বলেন না কেন, মানে সেটা তো আমরা আসলে কাছাকাছি, মানে দুজনের ঝগড়াঝাটির মধ্যে দিয়ে, কথা বলার মধ্যে দিয়ে, ইন্টারাকশনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। বাহ, তার ফলে ঠিক এরকম খাপে খাপে মিলে যে এরকম বন্ধুত্ব আর নাই আসলে, এবং সেটা পাওয়া সম্ভব না। মানে আমাদের যেটা হয়েছে সামাজিক চিন্তা ভাবনার ক্ষেত্রে আমাদের খুব সিমিলারিটি আছে, ধর্মীয় চিন্তা ভাবনার ক্ষেত্রে খুবই সামঞ্জস্য আছে, গোঁড়ামির ক্ষেত্রে আমাদের, আমরা যেগুলোকে গোঁড়ামি আমি ভাবি, যেগুলো গোঁড়ামি ও ভাবে, সিমিলার। যেগুলোকে আমরা হেইট করি, যেসব বিষয়কে হেইট আসলে মানে যেসব কার্যকারণকে একই রকম, যেগুলোতে আনন্দ পাই সেগুলো প্রায় সেম। কাজেই ওই লেন্থ, মানে ওয়েভ লেন্থ ইজ ভেরি সিমিলার। তো যার কারণে আমাদের ওই মানে আমরা কিন্তু দুইজন একসাথে 24 ঘন্টা কথা বলতে পারি যে কোনো বিষয় নিয়ে, সেটা নিয়ে আমাদের ঝামেলা হয় না। অনেক আছে না যে কোনো দোকানে গেল, মোবাইল টিপতে থাকলো, আমাদের এটা কম হয়, আমরা তো অনেক কথা বলি নিজেরা যখন একসাথে থাকি। আবার অনেক সময় ও যেহেতু মানে
অনেক বেশি লেখে, অনেক বেশি পড়ে, সেটা তার একটা জগৎ আছে। ওর বাইরে যখন আমরা একসাথে কথা বলি, আমরা দেখি একই জিনিস ভাবি আমরা, যে কোনো একটা ইনসিডেন্ট হলো দেশে, আমাদের দুজনের ভাবনা কখনো মানে খুব বেশি reverse তফাৎ হয় না। হয় না, খুবই কাছাকাছি থাকে। তার মানে আমরা যেটা মনে করি যে আমাদের মনস্ক যেটা তৈরি হয়েছে আমাদের দুইজন একসাথে দীর্ঘদিন থাকার জন্য, বা আমরা যে মনস্কের ছিলাম দুইজন একসাথে হলাম, সেটা আসলে একই রকম আগেও ছিল। এটা যে আমরা একজন একজনের সাথে থেকে মানে এনরিচ হয়েছে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবেই চিন্তা করতাম আসলে, এটা আমরা আমাদের পরিচয়ের আগেও। তো এখন যেটা হয় সেটা এখন দুইটা একসাথে হয়ে ওই পিলার লিখতে কয়টা লাগে, দুইটা দিলে শক্ত হয়। শক্ত হয়। সেটা ওইরকম আর কি। আর দুইজন একসাথে হলে সেটা আরো স্ট্রং Strong হয়। হয়। দ্যাটস ইট। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ভাবনার জায়গাটা রাষ্ট্রের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, এইটা আসলে আমাদের আগে যেই ভাবনাটা ছিল আমাদের সম্পর্কের আগে, সেই ভাবনাটাতেই আমরা আসলে ওয়েভলেন্থটা সেম। বাহ, হয়তো একটু মানে আরো একটু এনফোর্সড হয়েছে। Enforced আর আমাদের বন্ধু বান্ধব সামগ্রী সব কাছাকাছি রকমের হয় আর কি। ওকে, খুবই দারুণ একটা ব্যাপার। এর মধ্যে মানে আমরা কথা বলে কয়েকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে এই সুন্দর একটা সম্পর্কের ক্ষেত্রে একটা শেষ হবে কবে নাকি? না 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 শেষ হবে কবে? ভাইয়া এত শেষ হওয়ার শেষ হওয়ার জন্য জন্য উদ্গ্রীব হয়ে আছে, মানে সব আমি জানি না। সময় সারা জীবন 23 বছর ধরে এই চলতেছে, এটা- লাভ হয় নাই তো কোনো। হ্যাঁ, এটা হচ্ছে ভাই যেতে হচ্ছে তো পারলা না কোথাও। হ্যাঁ, মানে থাকে আফসোস তো থাকেই না। হ্যাঁ, ভেসুভিয়াস তো ওয়েট করে না, তবু আফসোস কখন নাই। বেরোবে। আমি বলছিলাম যে এই সম্পর্কে, সুন্দর সম্পর্কের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস পেলাম। একটা হচ্ছে যে আপনারা ডমিনেটিং না, একে অন্যকে ডমিনেট করার কোনো প্রবণতা আপনাদের মধ্যে নাই। আরেকটা হচ্ছে কেয়ারিং, একে অন্যের ব্যাপারে খুবই কেয়ার করেন। আর আরেকটা হচ্ছে শেয়ারিং, আপনারা একে অন্যের ব্যাপারগুলো আপনারা ইজিলি শেয়ার করেন। এরকম মানে এই আপনাদের এই দারুণ সম্পর্কের ক্ষেত্রে ভাইয়া যদি মানে দুইটা শব্দ বলেন যে আর কি কি আপনাদেরকে প্রভাবিত করে যে এইরকম সুন্দর সম্পর্কের ক্ষেত্রে। ডমিনেটিং না, কেয়ারিং, শেয়ারিং, দারুণ। এরপরে হচ্ছে আপনি যদি এরকম আর কিছু বলেন। মরছি না, এগুলো অন্য কেউ বলতে পারবে। Trust. না, Trust তো মানে অবশ্যই। নিজেদের, হ্যাঁ, একটা নিজেদের হচ্ছে কথা। মানে আরেকটা বলতে পারি এমপ্যাথি, সিম্প্যাথিটা Empathy, আমাদের খুব sympathy, মারাত্মক আর কি। অসাধারণ। শুধু আমাদের নিজেদের জন্য না, অন্যদের Others. জন্যও আছে। বা সেটা আমার কাছে মনে হয় যে সেটা খুব জরুরি। আর আমাদের ট্রাস্ট আছে একজন ট্রাস্ট আরেকজনের আছে, অসাধারণ। মানে একটা সুন্দর সম্পর্কের জন্য আমার মনে হয় যে এর বাইরে আর ওইভাবে অন্য কিছু দরকারও হয় না। সুন্দর একটা বন্ডিং, সুন্দর একটা সম্পর্ক, সুন্দর ফ্রেন্ডশিপ, শেয়ারিং, কেয়ারিং অ্যান্ড ট্রাস্ট, জাস্ট আনবিলিভেবল এই আপনাদের সম্পর্ক। এবং একটা জায়গা বলতে চাই, এটা হচ্ছে আপনারা আমার আজকের আলোচনায় বা আজকের আমাদের কথায় যেটা মনে হয়, আপনারা হচ্ছেন পরীক্ষিত দম্পতি। মানে এবং আপনারা, হ্যাঁ, যে যার মধ্য দিয়ে পরীক্ষা না দিয়ে পরীক্ষা না না পরীক্ষা তো পরীক্ষা দিয়েছেন, দিয়েছি তো পরীক্ষা অনেক। দিয়েছেন, অনেক হ্যাঁ। পরীক্ষা আপনি যখন আইসিইউতে ছিলেন তখন আপু যে যে পরীক্ষা দিয়েছে, আপু যখন অসুস্থ ছিলেন তখন দিয়েছে, যখন দূরে ছিলেন তখন তখন মানে প্রপোজ করলেন, তারপরে 1 বছর কি পরীক্ষা না ভাইয়া? এবং সবচেয়ে বড় পরীক্ষাটা ছিল আপনার হানিমুন। মানে হানিমুনে গিয়ে যে কিভাবে দূরে থাকা যায়, এর চেয়ে বড় পরীক্ষার কিছু হতে পারে না। মানে ধৈর্যের ফল যে মিষ্ট হয় সেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের। তো আমাদের এখন যে জেনারেশন, এই জেনারেশন যেন আপনাদের কাছ থেকে আপনাদের এই যে পথ চলা, এই পথ চলা থেকে তারা আলোকিত হয়। আমার মনে হয় তারা এখান থেকে আপনারা ছোট্ট করে একটা অ্যাডভাইস যদি দেন এই জেনারেশন, মানে সুন্দর একটা সম্পর্কের জন্য ক্ষেত্রে, আসলে তাদের ভালোবাসার ক্ষেত্রে, রাইট। হায় কপাল, পার্টনার চুজিং এর ক্ষেত্রে। না, এখন আসলে এই যে আমরা যেভাবে আছি এভাবে থাকার কোনো থাকবে মানে হয় না তো। এটা আচ্ছা। থাকা উচিত না। আমার মনে হয় যে যতদিন উচিত মনে না, হয় উচিতের চাইতে বড়। যতদিন মনে হয় যে এর সাথে একসাথে হাঁটা যায়, চলা যায়, একে ভালোবাসা যায়, বন্ধুত্ব করা যায়, ততদিনই থাকা উচিত। এরপরে আসলে আর যেদিন মনে হবে যে না এর সাথে থাকা যায় না, থাকা উচিত না। সম্পর্ক যদি বোঝা হয়ে যায় তখন সেটাকে বহন করার কোনো দরকারই হয় না, এবং কোনো দরকার অর্থ নাই। নাই। একজন আরেকজনের উপর একদম 100% ডিপেন্ডেন্ট হওয়ারও কিছু নাই। Right. এবং যার কেউ যার যদি নিজের কাউকে যার যার কোনো একটা সিম্পল ছোট্ট জায়গায় যদি বলে ডমিনেট যে করে। এইটা তুমি করো না, হুম। তখনই আসলে তাকে ত্যাগ করা উচিত। এটাই মনে করি এখন। Right. এটা মনে হয় আমার এটা আসলে বলা উচিত না যে এটা তোমার করা উচিত না। এটা ত্যাগ করার ক্ষেত্রে, কিন্তু পাওয়ার ক্ষেত্রে কোনো অ্যাডভাইস? পাওয়ার ক্ষেত্রে অ্যাডভাইসটা একটাই, যে একজন আরেকজনকে বোঝা।
মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব মানে ইম্পর্টেন্ট। যখন বুঝবে তখনই তো বলবে তুমি এটা করো না, বা এই জায়গাটা তখন যাবে না। মানে তুমি এটা করো না বলতে পারে, কিন্তু রিলেশনের জায়গাটা তখন ওই জায়গায় যেতে হবে যেখানে গিয়ে এটা বলা যায় রাইট, যে আমার মনে হচ্ছে তুমি এটা যদি করো তোমার ক্ষতি হবে। তোমার ঝামেলা হবে, বাট এটা এখন ইউর ডিসিশন। রাইট, অসাধারণ। চাপিয়ে দেওয়া উচিত না আর কি। চাপিয়ে দেওয়া উচিত না। আর একটা জিনিস আমার কাছে প্রত্যেকে অ্যাডাল্ট, যে যার মানে অ্যাডাল্ট হওয়ার আগে সম্পর্ক করা উচিত না। So, আমার কথা হচ্ছে যেহেতু আমি ধরেই যদি নেই যে তারা অ্যাডাল্ট, তাহলে মূল কথাটা হচ্ছে যে আপনি একটা হচ্ছে অনেকগুলোই হয়ে গেছে যে বোঝা টোঝা ইত্যাদি, কিন্তু ধরেন আপনারা যদি পাশাপাশি থাকার কারণে একজন আরেকজনকে কষ্ট দিতে থাকেন তাহলে তো কোনো অর্থ নাই। মানে তার দাঁড়ায় মানে না সম্পর্কের। তাহলে কেন থাকবেন? সুতরাং আমার কাছে মনে হয় পারস্পরিক সম্মানটা খুব জরুরি। মানে মানুষ হিসেবে টাকার মালিক দেখে না, বিরাট পড়ালেখাওয়ালা দেখে না, মানে যে সিম্পলি একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আপনার যে মিনিমাম সম্মান দেওয়া উচিত, সেই সম্মানটা উভয়ের জন্য থাকতে হবে। ইটস এ কোয়েশ্চেন অফ রেসপেক্ট। অসাধারণ, অসাধারণ। প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাক আপনাদের এই ভালোবাসার কথাগুলো। একদম। আমার মনে হয় যে এরপরে আসলে আমার আর কোনো কথা থাকে না। আপনি আমার একটু ডিস্টার্ব করতে পারেন নাই, সরি। আমি আসলে ডিস্টার্ব করতে চাই না, এত সুন্দর সম্পর্কে Thank ডিস্টার্ব। God. শুধু একটা ব্যাপার হলো, আমার যে গার্লফ্রেন্ড গুলো আছে মানে তাদেরকে একটু বলবেন যে সরি আমার গার্লফ্রেন্ডকে একটু বলবেন আপনার যে হচ্ছে যে এই যে মানে এটা যেন ঠিকঠাক করে, মানে ভালোবাসার জন্য ফুল নিয়ে গেলে যেন ইট ছুঁড়ে না মারে, মানে অন্তত এরকম একটু জায়গায়। গুলো হইলে তো অবশ্যই ইট অনেকগুলা খাওয়ারই কথা। না এখন কি করবো আর। ওকে ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের ভালোবাসায় ডিস্টার্বে আসার জন্য, এবং আপনাদের ভালোবাসার গল্প শেয়ার করার জন্য, এবং খুব দারুণ মানে অ্যাডভাইস আমরা কিন্তু পেলাম, আমাদের জেনারেশন বা পরবর্তী জেনারেশন পেলো আর কি। তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। দেখা হবে, শোনা হবে, আরও অনেক ভালোবাসাবাসি হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 10টায়। বাহ, অসাধারণ। আর আমি কিন্তু হচ্ছে কাপলদের ডিস্টার্ব করি না, আমি শুধু লাভ বার্ডকে ডিস্টার্ব করি। ওকে, তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি। বাই বাই।